গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। দেখতে দেখতে আপনাদের ভালোবাসায় আমরা আজ ৭০,০০০-এর পরিবার। এখন আপনারা যখন আমাদের এতদূর নিয়ে এসেছেন, তখন পরিবারের সদস্য সংখ্যা ১ লক্ষ কেবল আপনারাই করতে পারেন। তাই ছোট্ট অনুরোধ, যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে তো সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। আমরা অনেকটা সাহস পাই, উৎসাহ পাই। এছাড়া আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও সুপার চ্যাটের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। আজ আপনাদের জন্য রয়েছে একটি দুর্ধর্ষ রহস্য অ্যাডভেঞ্চার গল্প। বিন্ধ্যাচলে ঘুরতে গিয়ে ঘটল এক কাণ্ড। দুজন বন্ধু হারিয়ে গিয়ে ঘোড়াটাই হলো পণ্ড। কি মুশকিল বলুন তো? তাদের তো না হয় ঘোড়া পণ্ড হলো, কিন্তু আপনাদের সোনাটা পণ্ড হতে দেব না। শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক সুনির্মল বসুর প্রণীত বিন্ধ্যাচলের জঙ্গলে। কলকাতার মুক্ত বায়ুসেবন সমিতি প্রতি বছর ছুটির সময় স্কুলের ছেলেদের নিয়ে নানান জায়গায় দেশ ভ্রমণে বের হয়। এতে তাদের শরীর ও মনের স্বাস্থ্যের যথেষ্টই উন্নতি হয়। আনন্দের সঙ্গে জ্ঞান লাভও হয় প্রচুর। দার্জিলিং, পুরী, ওয়ালটেয়ার, মধুপুর, যোশীদি বিভিন্ন অনেক শহরেই তারা প্রতি বছর ভ্রমণ করে বিশিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে। এবার পুজোর সময় এই রকম একদল ছাত্র উৎসাহী শিক্ষাব্রতী তারাকিশোর রায়ের সঙ্গে বিন্ধ্যাচল পাহাড়ে বেড়াতে এসেছে। তারাকিশোরবাবু যেমনি আমোদে তেমনি উৎসাহী আর তেমনি সাহসী। ছেলেরাও এই রকম একজন অভিভাবক পেয়ে যেন আনন্দে মাতোহারা হয়ে উঠেছেন। তিনি একাধারে ছেলেদের শিক্ষক আর বন্ধু। বিন্ধ্যাচল থেকে কিছু দূরে ঝর্ণার কাছাকাছি একটা ডাকবাংলোতে তারা এসে আজ কয়েকদিন হলো তাদের সাময়িক আড্ডা গেড়েছে। এদিককার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। তারাকিশোরবাবু তার লম্বা হাজিরি খাতাখানা নিয়ে একে একে নাম ডাকা শেষ করলেন। সব ছেলেরাই হাজির, শুধু সুব্রত এখনো উপস্থিত হয়নি। কোথায় গেল সুব্রত, তোমরা কেউ জানো? তারাকিশোরবাবু প্রশ্ন শুনে অনিল বলল, বিকেলবেলা তাকে দেখেছিলাম, একটা ছিপ হাতে নিয়ে নদীর দিকে যাচ্ছে। তারপর থেকে আর দেখছি না। তারাকিশোরবাবুর মুখটা যেন গম্ভীর হয়ে উঠল। কপাল কুঁচকে তিনি খানিকক্ষণ বাইরের ঝাপসা বনটার দিকে তাকিয়ে আবার বললেন, তাই তো, এই অজানা অঞ্চলে এতক্ষণ সে বাইরে আছে, এটা একটা উদ্বেগের কথা হয়ে উঠল যে। নদীর ওপারে ভীষণ জঙ্গল, তাই তো। একটা দীর্ঘশ্বাস ফেলে তারাকিশোরবাবু চাকর লক্ষ্মণের নাম ধরে ডাকলেন, লক্ষ্মণ, লক্ষ্মণ। লক্ষ্মণ পাশের ঘরে বাতি সাফ করছিল। ডাক শুনে দৌড়ে এলো। বিন্ধ্যাচলেই তার বাড়ি। তারাকিশোরবাবু নানা প্রশ্নে সেই অঞ্চল সম্বন্ধে তার কাছ থেকে নানান খুঁটিনাটি খবর জানতে লাগলেন। লক্ষ্মণ বলল, বাবু, নদীর ওপারে জঙ্গলে সাধারণত লোকে যায় না। এখানকার লোকেদের বিশ্বাস ওই জঙ্গলে কোনো অপদেবতা বাস করে। কেউ সেখানে ঢুকলে সহজে বেরিয়ে আসতে পারে না। অপদেবতার একটা জীর্ণ মন্দিরও আছে। সেই মন্দিরের কাছে যদি কেউ দৈবাত গিয়ে পড়ে, তার আর রক্ষা নেই। কতকগুলো পোষা কেউটে সাপ আছে ওই অপদেবতার। লোকে দেখলে তারা বিদ্যুতের মতো তেড়ে আসে। তাদের ছোবল অতি মারাত্মক। মোট কথা, সেখান থেকে কেউ জীবন্ত ফেরে না। রাত্রি ক্রমে গভীর হয়ে উঠল। সুব্রত এখনো ফেরেনি। সমস্ত ছেলেদের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে। তারাকিশোরবাবু রীতিমতো দুশ্চিন্তায় শঙ্কিত হয়ে উঠলেন। তার দায়িত্ব তো কম নয়। পরের ছেলেদের অভিভাবক হয়ে এসেছেন তিনি। তাদের বিপদ আপদের জন্য অপবাদ রটবে তাঁরই নামে। দায়ী হবেন তিনি।
এই জঙ্গলা অঞ্চলে এইভাবে তিনি ছেলেদের উৎসাহ আর ভরসা দিয়ে নিয়ে এসেছেন। সুব্রত যদি বাস্তবিক কোনো রকম বিপদে পড়ে, তাঁরই এখন একমাত্র ও প্রধান কর্তব্য তার খোঁজ করা। তারাকিশোরবাবু উত্তেজিত হয়ে কিছুক্ষণ বাইরের বারান্দায় পায়চারি করলেন। তারপরে ছেলেদের উদ্দেশ্যে বললেন, আমার ধারণা ছিল সুব্রত হয়তো এর মধ্যে ফিরে আসবে, কিন্তু এখনো যখন ফিরল না, তখন আমার বিশেষ সন্দেহ হচ্ছে হয়তো সে কোনো রকম বিপদে পড়েছে, কোনো রকমে ওপারের জঙ্গলে গিয়ে পড়েছে। হয় পথ ভুল করেছে, নয়তো কোনো বুনো জন্তু। তারাকিশোরবাবু কথাটা শেষ করতে পারলেন না। মনে হলো হঠাৎ যেন তার বাক রোধ হয়ে গেল। ধূপ করে তিনি টুলের উপরে বসে পড়লেন। তারপরে খানিকক্ষণ যেন চিন্তা করে বললেন, এসো তো অজয় আর শঙ্কর আমার সঙ্গে, নদীর ধারটা ভালো করে খোঁজ করা যাক। অন্যান্য ছেলেদের তিনি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে বললেন, তোমরা সুব্রতর জন্য বিশেষ চিন্তা করো না। সে যদি বাস্তবিক কোনো বিপদে পড়ে থাকে, আমরা যথাসাধ্য তার উদ্ধারের চেষ্টা করব। ছেলেদের মধ্যে অজয় আর শঙ্কর একটু বয়সে বড়। তাদের স্বাস্থ্যও যেমন অটুট, মনের বলও তেমন অসীম। তারাকিশোরবাবু এই দুই ছেলেকে বিশেষ ভালোবাসেন। তাদের শক্তি ও সাহসের পরিচয় তিনি বহুবার পেয়েছেন। লক্ষ্মণ আগে আগে লণ্ঠন নিয়ে চলেছেন, পেছনে চলেছেন তারাকিশোরবাবু, অজয় আর শঙ্কর। মেঠো এবড়ো খেবড়ো পথ, আশেপাশে ছোট ছোট ঝোপ, তাতে জ্বলছে হাজার জোনাকির মিটমিটে বাতি। মানুষের সাড়া পেয়ে দু একটা খ্যাঁকশিয়াল সুরসুর করে ঝোপের পাশে গা ঢাকা দিল। দু একটা বুনো জংলা পাখি গাছের ডালে বসে ডানা ঝটপট করছে। হঠাৎ লণ্ঠনের আলো দেখে তারা উড়ে আর একটা দূরের গাছে গিয়ে বসল। দূর বনে ফেউ ডাকছে। একটা কালো পেঁচা হঠাৎ বিটকেল আওয়াজ করে ডেকে উঠল। চারিধারে বিশ্রী রকম একটা অস্বস্তিকর আবহাওয়া। দিনের বেলা এই পথে ছেলেদের দল অনেকবার এসেছে। অজয় আর শঙ্করের কাছেও এই পথ অপরিচিত নয়, কিন্তু দিনের আলো মাখা অপূর্ব সুন্দর মাঠ ও পথ রাত্রের অন্ধকারে যেন কোনো মায়াবীর জাদুকাঠির স্পর্শে রহস্যময় ভুতুরে জায়গায় পরিণত হয়েছে। যে পথে দিনের বেলা তাদের দলের সবচেয়ে ছোট ছেলে কল্যাণও একা একা বুনো ফুল তুলতে আর ভ্যারেন্ডার আঠা দিয়ে বুদবুদ ওড়াতে আসে, সেই পথে এই অন্ধকার রাত্রে শঙ্কর আর অজয়ের মতো সাহসী ছেলেরও গাটা ছমছম করে উঠেছে। সত্যি সুব্রতটা কি আহাম্মক? নইলে সন্ধ্যার পর কখনো কি ওই ভয়াবহ জায়গায় একা থাকতে যায়? ওই যে ঝোপের পাশে সাদা মতো একটা কি দেখা যাচ্ছে, ওটা সুব্রত নয় তো? ওই যে বাঁ পাশের চ্যাটালো পাতাওয়ালা ঝোপের পাশে। অজয়ের বুকটা আনন্দে ঢিপ ঢিপ করে উঠল। নিশ্চয়ই ওই সুব্রত। উল্লাসে উৎফুল্ল হয়ে সে চিৎকার করে উঠল, সুব্রত, সুব্রত! ততক্ষণে লণ্ঠনের আলোটা গিয়ে ঝোপের ধারে পৌঁছেছে। অজয় নিরাশ হলো। তার চিৎকার শুনে সাদা একটা ছাগল চারপা তুলে লাফাতে লাফাতে মাঠের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অজয়ের মন থেকে সুব্রতর মিলন সম্ভাবনাটাও যেন নিরাশার কালো আঁধার সাগরে মিলিয়ে গেল। ছোট্ট পাহাড়ি নদী, সাদা বালুর চূড়ার এক পাশ দিয়ে কালো জলের স্রোত তীর তীর করে বয়ে চলেছে। বর্ষার সময়ে জলে একুল ওকুল ছাপিয়ে যায়, কিন্তু অন্য সময় জল খুবই সামান্য, হেঁটেই অনায়াসে পার হওয়া যায়। একধারে কয়েকটা পাথরের ফাঁকে খানিকটা জল জমে আছে। কাল এই জায়গাটা থেকে সুব্রত কয়েকটা মাছ ধরে নিয়ে গিয়েছিল, ছোট পুঁটি মাছ জাতীয় মাছ। আজও অনিলের কথায় জানা গেল সে এই দিকেই ছিপ নিয়ে এসেছে। নদীর ওপারে থমথমে অন্ধকার, আকাশের কালো রঙের সঙ্গে বনের রং একাকার হয়ে মিলে গেছে। তবু তীরের কাছে কয়েকটা উঁচু শাল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে তাদের অস্তিত্ব জানাচ্ছে। ঝিরঝিরে বাতাসে সেই অদৃশ্য বনজগতের মর্মরধ্বনি মনোজগতে একটা অপূর্ব বিস্ময় সৃষ্টি করেছে। তারাকিশোরবাবু সঙ্গে টর্চ এনেছিলেন। সেই বদ্ধ জলা জায়গাটার উপরে আলো ফেলে তিনি প্রশ্ন করলেন, তোমরা বলতে চাও সুব্রত এইখানেই মাছ ধরতে এসেছিল? হ্যাঁ, সেই রকমই তো মনে হয়। কাল আমরা যখন নদীর তীরে চড়ুইভাতি করছিলাম, তখন সে চটপট এই জায়গা থেকে কয়েকটা বেশ
তাজা মাছ ধরেছিল। নিশ্চয়ই আজও সে এদিকে এসেছে। অনিল নিজের চোখে দেখেছে সুব্রতকে ছিপ নিয়ে এদিকে আসতে। লক্ষ্মণ লণ্ঠনের আলোটা আরো উস্কে দিয়ে একটা পাথরের পাশে ঝুঁকে পড়ে কি যেন দেখতে লাগলো। তারপরে চিৎকার করে বলে উঠল, বাবু বাবু, ওই দেখুন। শঙ্কর এক লাফে তার কাছে ছুটে গেল। তারপরে উদ্দীপনার সঙ্গে বলে উঠল, মাস্টারমশাই, মাস্টারমশাই দেখুন, একটা ছাপ। হ্যাঁ, বলিস কি ভাই শঙ্কর? বলতে বলতে অজয়েরও রুদ্ধশ্বাসে সেখানে এসে হাজির হলো। তারাকিশোরবাবু হাতে একটা ছিপ তুলে নিলেন। লণ্ঠনের আলোতে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেখে বললেন, এটা সুব্রতর ছিপ হতে পারে। হ্যাঁ বাবু, এটা সুব্রতরই ছিপ। এই দেখুন, ছিপের আগায় লাল সুতো বাঁধা আছে। এই লাল সুতোটা কাল তিনি আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। বড়ই তাজ্জব ব্যাপার বোধ হচ্ছে। তারাকিশোরবাবু আরো গম্ভীর হয়ে উঠলেন। ছিপটা পড়ে রইল, অথচ ছেলেটা গেল কোথায়? লক্ষ্মণ হঠাৎ সেই জলের মধ্যে নেমে পড়ল। তার সন্দেহ হয়েছে হয়তো সুব্রত কোনোরকমভাবে জলের মধ্যে গিয়ে পড়ে থাকবে। চারিধারে পাথরের ঘেরাটো, মাঝখানে কতটা জল জমে আছে তা বলা যায় না। যদি কোনো রকমে পা হড়কে সুব্রত পড়ে গিয়ে থাকে। কিন্তু লক্ষ্মণের আন্দাজটা ঠিক কাজে লাগলো না। সারা জলা জায়গাটা কোথাও 1 হাঁটুর বেশি জল নেই। লক্ষ্মণ জলে নামা মাত্র কয়েকটা ব্যাঙ লাফিয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এই দিক চলে গেল। তবুও লক্ষ্মণ হাতড়ে হাতড়ে জলার চারদিকটা খুঁজল। নিচে কতগুলো আগাছার জঙ্গলে তার পা আটকে আটকে গেল, কিন্তু সুব্রতর ডুবন্ত শরীরের কোনো অংশই তার পায়ে ঠেকল না। লক্ষ্মণ আবার ওপরে উঠে এলো। তারাকিশোরবাবু অজয় আর শঙ্করকে নিয়ে আশেপাশের কতকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সুব্রতর কোনো খোঁজই পাওয়া গেল না। এক ছিপ ছাড়া আর কোনো চিহ্নই তার পড়ল না চোখে। তারাকিশোরবাবু গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলেন, সুব্রত, সুব্রত! অজয় আর শঙ্কর একসঙ্গে গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, সুব্রত! সুব্রত! লক্ষ্মণ তার সাধ্যমতো উচ্চ কণ্ঠে ডাকতে লাগলো, সুব্রত বাবু, সুব্রত বাবু! অন্ধকার নিঝুম রাত্রে ওপারের রহস্যময় জগৎ থেকে তাদের চিৎকারের প্রতিধ্বনি বিদ্রুপের মতো আবার তাদের কানে ফিরে এলো। সুব্রত! 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 সুব্রত বাবু! নদীর ধারে আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একরকম প্রায় নিরাশ হয়ে তারাকিশোরবাবু অজয়, শঙ্কর আর লক্ষ্মণকে নিয়ে বাড়ি ফিরে এলেন। ভেবেছিলেন হয়তো বাড়ি গিয়ে দেখবেন সুব্রত এর মধ্যে এসে হাজির হয়েছে, কিন্তু সুব্রত তখনও অনুপস্থিত। ছেলেদের মধ্যে যারা একটু অল্প বয়সী তারা প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে। বড়রা কেউ কেউ জেগে সুব্রত সম্বন্ধে নানা রকম আতঙ্ককর কল্পনা সৃষ্টি করছে। তাদের চোখে আর ঘুম নেই। তারাকিশোরবাবু চটপট কোন রকমে রাত্রের খাওয়াটা সেরে নিয়ে ছেলেদের বললেন, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমো। আমার বিশ্বাস সুব্রত জঙ্গলের মধ্যে কোথাও পথ হারিয়ে আটকা পড়েছে। এখানকার থানার ইন্সপেক্টর বাবুর সঙ্গে আমার সম্প্রতি আলাপ হয়েছে। চমৎকার লোক তিনি। আমি তার কাছে চললাম। আশা করি তার সাহায্য পেলে আমি রাত্রের মধ্যেই সুব্রতকে খুঁজে বের করতে পারবো। কয়েকজন বলিষ্ঠ কনস্টেবলকে আমরা সঙ্গে নেব। সঙ্গে আমাদের অস্ত্রশস্ত্র থাকবে। কাজেই যত বিপজ্জনক এলাকাতেই আমরা গিয়ে পড়ি না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাচ্ছি। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আশা করি কালকের মধ্যেই সুব্রতর খোঁজ আমরা আনতে পারবো। স্যার, আমার খুব ইচ্ছে করছে আপনার এই অভিযানে আমিও যোগদান করি। না না শঙ্কর, তা হতে পারে না। এই দলের মধ্যে তুমি আর অজয়ই হচ্ছে বয়সে বড়, অনেকটা মুরব্বী গোছের। আমার অবর্তমানে তোমরাই এই দলটির তত্ত্বাবধান করবে। তোমাদের ভরসাতেই আমি নিশ্চিন্ত হয়ে আমার কর্তব্য করতে পারবো। এই কথা বলে তারাকিশোরবাবু থানায় যাবার জন্য প্রস্তুত হলেন। অজয় আর শঙ্করের একান্ত ইচ্ছে ছিল যে তারাকিশোরবাবুর সঙ্গে তারা সুব্রতর খোঁজে যায়, কিন্তু তার যুক্তি শুনে মুখ ফুটে আর কেউ কিছু বলতে ভরসা পেল না। বাস্তবিকই তো তাদের দলের মধ্যে তারাই সব বিষয়ে শ্রেষ্ঠ, বয়সও বড় আর সাহসও তাদের বেশি। কাজেই তারাও তারাকিশোরবাবুর সঙ্গে গেলে বাকি দলটি একেবারেই নিরাশ্রয় হয়ে পড়বে। একজন মস্ত জমিদার হাওয়া পরিবর্তন করতে বিন্ধ্যাচলে এসে সপরিবারে বাস করছিলেন। কিছুদিন আগে তার বাড়িতে বড় রকমের এক ডাকাতি হয়ে গেছে। একটি ডাকাতও ধরা পড়েনি।
বহুমূল্য হিরে জহরতের অলংকার চুরি গেছে তার বাড়ি থেকে। এই খবরটা শঙ্করদের দলের সকলেই জানে। কাজে ছেলেদের দল কেউ রাজি হলো না যে শঙ্কর আর অজয় তাদের ছেড়ে সে রাত্রে কোথাও যায়। সকলকে বিশেষভাবে সাবধান থাকতে উপদেশ দিয়ে তারাকিশোরবাবু একটি টর্চ বাতি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলেন। ছেলেদের দল দরজা বন্ধ করে যে যার জায়গায় শুয়ে পড়ল। ছোট ছেলেরা আগেই ঘুমিয়ে পড়েছে, বড়রাও একে একে ক্রমে ঘুমিয়ে পড়ল। বারান্দায় একটা চৌকি পেতে লক্ষ্মণ ঘুমাবার ব্যবস্থা করতে লাগলো। অজয় আর শঙ্করের চোখে ঘুম নেই। কলকাতায় সুব্রত তাদের এক পাড়াতেই থাকে, যদিও কিছু নিচের ক্লাসে পড়ে। বড় ভালো ছেলে ওই সুব্রত। তার চেহারাটিও যেমনি সুন্দর, স্বভাবটিও তেমনি মিষ্টি। স্কুলের সবাই তাকে ভালোবাসে, পাড়ার ছেলে বুড়ো সকলেরই সে প্রিয়। হঠাৎ এই অজানা অঞ্চলে কোথায় অদৃশ্য হয়ে গেল সে তো তাদের মতো অত ডানপিতে নয়। একা একা জঙ্গলের ভেতরে ঢুকে কোনো রোমাঞ্চকর সন্ধানে যাবে। শশাঙ্কের পাশেই অজয় শুয়েছিল। ফিসফিস করে সে অজয়কে বলল, ভোররাতে চলো, আমরা সুব্রতর খোঁজে জঙ্গলের ভেতর ঢুকে পড়ি, তারপর যা হয় বরাতে দেখা যাবে। কথাটা মন্দ বলনি ভাই শঙ্কর। ছেলেদের ভার লক্ষ্মণের ওপর দিয়ে চলো আমরা একটা নতুন অভিযান শুরু করি। সূর্য ওঠার আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। অন্যান্য ছেলেরা জেগে পড়লে আবার বাধা দেবে সবাই মিলে। শুধু লক্ষ্মণকে জানিয়ে গেলেই চলবে। পূব আকাশের প্রান্তে সবেমাত্র জেগেছে আলতা রঙের ছোপ। অন্ধকার আর নাই, দিনের আলো ফুটি ফুটি করছে। চারিধারে গাছে গাছে জেগে উঠেছে পাখির কোলাহল। তাদের কুজন আলাপে দিক দিগন্ত মুখর। মধ্যে মধ্যে বয়ে চলেছে ঝিরঝিরে মিঠে হাওয়া। গাছের পাতায় পাতায় মর্মর ধ্বনি জেগে উঠছে, সরসর মর্মর। তারাকিশোরবাবু সেই যে কাল রাত্রে বেরিয়েছেন, এখনো পর্যন্ত ফেরেননি। সুব্রতরও কোনো খবর কেউ পর্যন্ত পায়নি। বড়ই রহস্যময় অদ্ভুত ব্যাপার। অজয় আর শঙ্কর ঘুম থেকে উঠে লক্ষ্মণের জিম্মায় ছেলেদের রেখে সোজা এসে হাজির হয়েছে সেই নদীর ধারে। তারা সুব্রতকে খুঁজে বের করবেই। জঙ্গলের ভেতরে ঢুকতে হলে একেবারে খালি হাতে প্রবেশ করা উচিত নয়। তাই তারা সঙ্গে নিয়ে এসেছে দুটি বেশ বড় ধারালো ছোঁড়া। শঙ্কর বুদ্ধি করে একটা দেশলাইও নিয়ে এসেছে। কি জানি যদি কোনো বুনো জন্তু সামনে পড়ে, আগুনকে বাঘ পর্যন্ত ভয় করে। এছাড়া আর বিশেষ কিছু তারা নিতে পারেনি। নদীর ধারে গিয়ে অজয় আর শঙ্কর আবার সেই জলা জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখল। তখন ভোরের আলোয় চারদিক বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। সূর্য ওঠবার আর বেশি দেরি নেই। শঙ্কর বললে, দেখো ভাই অজয়, সুব্রত ছিপটা কাল এখানেই পড়েছিল। এখানে বসেই যে সে মাছ ধরেছিল সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। জলের মধ্যে ওই দেখো ছোট ছোট মাছ কিলবিল করে খেলা করছে। তুমি মাছের খেলা দেখছো আর আমি দেখছি অন্য জিনিস। কি দেখছো? আচ্ছা, সুব্রত সাধারণত কোন জুতোটা পরে বলতে পারো শঙ্কর? ওর একজোড়া মেটে রঙের ক্রেপস জুতো আছে আর তলায় ক্রেপস হোল। এই দেখো এই দিকে। এই বলে অজয় আঙুল দিয়ে একটা দাগ শঙ্করকে দেখালো। শঙ্কর ঝুঁকে পড়ে ভিজে বালির ওপরে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তাই তো, জুতোর দাগ বলি তো মনে হচ্ছে। ক্রেপসোলের ঢেউ তোলা দাগগুলো বেশ পরিষ্কারভাবেই ফুটে উঠেছে এখানে। এই যে পরপর অনেকগুলো দাগ। এই যে সুব্রতর জুতোর ছাপ, সে বিষয়ে আর ভুল নেই। দাগগুলো যেভাবে গভীর হয়ে ভিজে মাটিতে বসে গেছে তাতে মনে হয় সে দৌড়ে এদিকে গেছে। আস্তে আস্তে কেউ হেঁটে গেলে এভাবে পায়ের ছাপ পড়তে পারে না। অজয়ের যুক্তিতে শঙ্করও সায় দিল, বলল, মনে হচ্ছে সে যেন ভয় পেয়ে হঠাৎ ছিপটিপ ফেলে দৌড় লাগিয়েছে। তা হতে পারে, ভয় হয়তো সুব্রত পেয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমার মনে জাগছে। কি প্রশ্ন ভাই অজয়? ভয় পেয়ে বাড়ির দিকে না দৌড়ে সে হঠাৎ বিপরীত দিকে দৌড় লাগাবে কেন? দেখছো না, পায়ের ছাপগুলো নদীর ওপারের দিকে চলে গেছে। শঙ্করও এই কথার উত্তরে কি যে বলবে তা ভেবে পেল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, যাই হোক, এটা বেশ বোঝা যাচ্ছে যে সুব্রত নদীর ওপারের দিকেই গেছে। পায়ের ছাপগুলো বেশ পরিষ্কার। এই দেখো, এক এক জায়গায় জুতোর সোলে যে রবারের নাম লেখা কোম্পানির ছাপ আছে তা পর্যন্ত উঠে এসেছে। বেশ সুবিধেই হলো আমাদের। চলো এই ছাপগুলো অনুসরণ করে আমরা হাঁটতে শুরু করি, হয়তো আমরা শিগগিরই তার দেখা পেতে পারি। পায়ের ছাপগুলো অনুসরণ করে অজয় আর শঙ্কর
নদীর বালির ওপরের দিকে হাঁটতে আরম্ভ করে। নদীর এক পাশ দিয়ে ক্ষীণ জলের ধারা তীর তীর করে বয়ে চলেছে। জল অত্যন্ত কম, কোনো জায়গায় 1 হাঁটুর বেশি হবে না বোধহয়। জল টলটলে পরিষ্কার, নিচের নুড়ি পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। পূব দিগন্তের কোল ঘেঁষে আবির মাখা সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে। তার কনক আলোর আভায় নদীর জল সোনালি রূপ ধারণ করেছে। নদীর খানিকটা ভাগে ঝিলমিল করছে যেন তরল সোনা। সুব্রতর পায়ের ছাপ এই পর্যন্ত এসে যেন মিলিয়ে গেছে। অজয় হঠাৎ বলে উঠল, দেখো শঙ্কর, এখানে অনেকগুলো পায়ের ছাপ। এই দেখো, জুতোর ছাপের আশেপাশে কতগুলো খালি পায়ের ছাপ। তাই তো দেখছি ভাই অজয়। বেশ মনোযোগের সঙ্গে ছাপগুলো পরীক্ষা করে দেখে শঙ্কর গম্ভীর স্বরে বলে উঠল, দেখে মনে হচ্ছে যে এখানে বেশ খানিকটা ধস্তাধস্তি হয়েছে। খালি পায়ের ছাপগুলো বেশ বড় আর গভীর। আমারও তাই মনে হচ্ছে ভাই শঙ্কর। এই যে ব্যাপারটা ক্রমেই রহস্যময় বলে মনে হচ্ছে। তবে কি সুব্রতর সঙ্গে কারুর ধস্তাধস্তি হয়েছে এই জায়গায়? কেউ কি সুব্রতকে ধরে নিয়ে গেছে? কিন্তু কেন? কি তার উদ্দেশ্য? অজয় আর শঙ্কর এই রহস্যের সমাধান কিছুতেই আর করে উঠতে পারল না। তাদের মাথা যেন গুলিয়ে যেতে লাগল। নদীর জলের ধারে কতগুলি ছোট বড় পাথর স্তূপ হয়ে পড়েছিল। যেন কি যেন লক্ষ্য করে হঠাৎ সেই দিকে ছুটে গেল। তারপরে অজয়কে ডেকে বলল, এই দেখো অজয়, একটা রুমাল। অজয়ও ততক্ষণে শঙ্করের কাছে হাজির হয়েছে। আরে, এই যে রং মাখা একখানা রুমাল দেখছি। অজয়ের গলার স্বরে ফুটে উঠেছে পরম বিস্ময়ের ভাব। রং নয় ভাই অজয়, রক্ত। হ্যাঁ, রক্ত? হ্যাঁ, এই দেখো, ও রক্তের রং অনেকটা কালচে হয়ে এসেছে। রুমালটি দুজনে ভালো করে পরীক্ষা করে দেখল। একপাশে লাল সিল্কের সুতোয় লেখা আছে 2টি বাংলার অক্ষর, সু রা। এ তবে কার রুমাল ভাই শঙ্কর? সুব্রতর নিশ্চয়ই নয়। কিন্তু আমার মনে হচ্ছে এই রুমালের মালিক সুব্রতই। এই দেখো, অক্ষর দুটোর মধ্যে একটা লাল ফুটকি। এতে বেশ বোঝা যাচ্ছে সুব্রত রায়কে বাংলায় এইভাবে সংক্ষেপে লেখা হয়েছে, যেমনভাবে আমরা ইংরেজিতে সংক্ষিপ্ত নাম লিখি। সেটা খুবই সম্ভব, কিন্তু এ কি বিভৎস ব্যাপার! সুব্রতর রুমালে এরকম রক্তের দাগ লাগলো কি করে? আমার মনে হয় কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে সুব্রত এই পাথরের ওপর পড়ে জখম হয়েছে, আর এই রুমালের রক্ত মুছে এখানে ফেলে গেছে। অজয় কথাটা শুনে যেন শিউরে উঠল। বলল, ভাই শঙ্কর, আর দেরি করে কাজ নেই, চলো শিগগির একবার তার উদ্ধারের চেষ্টায়। সুব্রত ছেলে মানুষ, না জানি কত বিপদের মধ্যে সে পড়েছে। আমাদের সাধ্যমতো তার উদ্ধারের চেষ্টা করতে হবে। আমরা দুজনেই তাকে উদ্ধার করতে পারবো কিনা জানি না, তবে গোপন এই রহস্যময় ব্যাপারটির তথ্য যদি সংগ্রহ করতে পারি, তবে পরে একটা হিল্লে করা যেতে পারে। তারাকিশোর বাবুরা নিশ্চয়ই নিশ্চিন্ত হয়ে বসেনি। তারা থানার দলবল নিয়ে নিশ্চয়ই সুব্রত সন্ধানে বেরিয়েছেন। আমরা হয়তো তাদের সাহায্য করতে পারি। শঙ্করের কথায় বাধা দিয়ে উঠে অজয় বলল, চুপ চুপ শঙ্কর, ওই দেখো, নদীর ওপারে জঙ্গলের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে ওইদিকে। একটা অস্ফুট গোঙানির শব্দ হাওয়ায় ভেসে আসছিল। অজয় আর শঙ্কর সবিস্ময়ে তাকিয়ে দেখল দৈত্যের মতো প্রকাণ্ড একজন লোক লাঠির উপরে ভর করে বনের পথে চলেছে। তার পিঠের ওপরে পুটলির মতো বাঁধা একটি ছোট্ট ছেলে। ছেলেটি যাতে চিৎকার করে কাঁদতে না পারে তার জন্য তার মুখটা বেশ শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। ছেলেটি প্রাণপণে চিৎকার করতে চেষ্টা করছে, কিন্তু শক্ত বাঁধনের বাধা অতিক্রম করে সে চিৎকার বাইরে বেরোতে পারছে না। শুধু একটা গোঁ গোঁ আওয়াজ বেরিয়ে আসছে। লোকটির কি গদাকার চেহারা! সারা গায়ে লাল আলখাল্লার মতো লম্বা পোশাক, মুখের আকার অতি বিভৎস। একটা চোখ যেন কানা মনে হচ্ছে, অপর চোখটা ধক ধক করে জ্বলছে হিংস্র বাঘের চোখের মতো। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি। এ কি ব্যাপার ভাই শঙ্কর? ব্যাপার অতি গুরুতর, সন্দেহ নেই। আমাদের সবার প্রথম কর্তব্য হচ্ছে ওই দৈত্যের হাত থেকে ছেলেটাকে মুক্ত করা। এই ছেলেটি কে? কেন এভাবে ওকে বেঁধে নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই ধারণা করতে পারছি না। প্রথম ভেবেছিলাম ও সুব্রত, কিন্তু এখন দেখছি ওর বয়স আরো ঢের কম। বয়স 5-6 বছরের বেশি নয়। যাই হোক, চলো আমরা দুজনে গিয়ে পেছন থেকে লোকটাকে আক্রমণ করি। আমাদের সঙ্গে ভালো ছোড়া আছে, বিপদ দেখলে সোজা চালিয়ে দেবো ওর বুকে। ব্যাটা শয়তানি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো। আসতে ভাই অজয়, ও শুনতে পাবে আমাদের গলার স্বর। এসো, এক কাজ করা যাক, এখন
এখন চট করে জানতে দেওয়া হবে না যে আমরা ওকে দেখতে পেয়েছি। চলো গোপনে ওকে অনুসরণ করি, হয়তো সুব্রত নিরুদ্দেশ হওয়ার রহস্যটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠতে পারে। ঠিক বলেছ শঙ্কর, আমারও তাই ধারণা। আমার মনে হচ্ছে সুব্রতকে হয়তো এইভাবে চুরি করা হয়েছে এবং গোপনে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এর উদ্দেশ্য যাই হোক, আমার মনে হচ্ছে একটা সংঘবদ্ধ দল হয়তো এই ব্যাপারে জড়িত আছে। ওই যে লোকটা চলেছে, গাছের আড়ালে আড়ালে যাচ্ছে, দেখো। চলো অজয়, আমরা খুব গোপনে নিঃশব্দে ওকে অনুসরণ করি। পিঠের ছেলেটির জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কার যে দুধের বাচ্চাকে লোকটা এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে রাস্কেলটার মাথা ভেঙে দিই। না না, এখন নয় অজয়, তোমার মনের রাগটা এখন কোনো রকমে চেপে রাখো। আমরা শিগগিরই একটা বড় রকম রহস্যের সন্ধান পাবো বলে মনে হচ্ছে। তারপর হয়তো বাঙালির ছেলে যে ভীতু কাপুরুষ নয়, তার পরিচয় দেবার সুযোগ যথেষ্ট পাবো আমরা। এখন চলো, তাড়াতাড়ি লোকটার পেছনে চলো। হই যা, কোথায় অদৃশ্য হয়ে গেল লোকটা। অজয়ও সামনের জঙ্গলের লোকটাকে আর দেখতে পেল না। এ কি জাদু মন্ত্র নাকি? কোথায় উবে গেল জলজ্যান্ত লোকটা আমাদের চোখের সামনে থেকে? ওই যে একটা ডোবার আড়ালে বসে পড়েছে শয়তানটা। বোধহয় পথ চলতে চলতে হাঁপিয়ে পড়েছে, একটু বিশ্রাম করা দরকার। একটা ডোবার আড়ালে বসে লোকটা ট্যাঙ্ক থেকে কি যেন একটা বের করে মুখে ফেলে দিল। হয়তো বেটা আফিম খোর। ওই দেখো আফিম খাচ্ছে। হ্যাঁ, আফিম টাফিম গোছের যাই হোক কিছু একটা খাচ্ছে। এবার দেখো, পরিষ্কার লোকটার মুখ দেখা যাচ্ছে। ওহ, কি ভয়ানক লোকটার মুখ। ওই দেখো, আবার এধার ওধার তাকাচ্ছে। সর্বদাই হুঁশিয়ার, পাছে কেউ দেখে ফেলে। আহা, ছোট ছেলেটা বোধহয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বলতে বলতে ছেলেটির জন্য সহানুভূতিতে অজয়ের চোখ দুটো জলে ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণ বিশ্রাম করে লোকটি আবার উঠে বসল। তারপরে নেড়ে চেড়ে ছেলেটিকে আবার পিঠের ওপরে ফেলে জঙ্গলের পথ ধরল। শঙ্কর আর অজয় খুব গোপনে অতি সাবধানে গাছের আড়ালে আড়ালে চলল লোকটিকে অনুসরণ করে। জঙ্গল ক্রমেই গভীর হয়ে উঠছে। কোথাও পথ বেশ উঁচু, কোথাও ঢালু। পথ বললে ভুল হবে, কোনো পথই নেই এদিকে। শুধু সেই কদাকার লোকটা যে দিক দিয়ে চলেছে সেই দিকটাই হচ্ছে শঙ্করের পথ। লোকটা ভারী ওস্তাদ। এই জলা জঙ্গল দিয়ে বেশ নির্বিচারেই কায়দা মাফিক এগিয়ে চলেছে। এই অঞ্চলটা যেন তার নখদর্পণে। সাধারণ মানুষ কখনো এইভাবে এগিয়ে যেতে পারে না। শঙ্কর আর অজয়ের তাকে অনুসরণ করতে বেশ বেগ পেতে হচ্ছে। গাছগাছড়ার মধ্যে দিয়ে কাঁটা ঝোপের আড়াল দিয়ে খানা ডোবা টপকিয়ে তাদের এগুতে হচ্ছে। পথ চলতে চলতে তাদের হাত পা ছড়ে যেতে লাগলো, কিন্তু তবু তারা বেপরোয়া, নির্ভীক। ফিসফিস করে শঙ্কর বলল, লোকটা ভয়ঙ্কর নেশাখোর। ওই দেখো, আবার থেমে পড়ে ট্যাঙ্ক থেকে কি যেন বের করে মুখে নিল। আরে সর্বনাশ, এদিকে তাকায় যে। টের পেল নাকি আমাদের? শিগগির বসে পড়ো অজয়, এই ঝোপটার পাশে, তাড়াতাড়ি। দুজনে টুপ করে একটা ঘন ঝোপের আড়ালে বসে আত্মগোপন করল। ধরা পড়ে গেলেই সর্বনাশ, সমস্ত কাজই তাদের পণ্ড হবে। ঝোপের আড়ালে বসে অজয় চাপা গলায় বলল, যদি একান্ত আমাদের দেখেই ফেলে তাহলে বাঘের মতো তেড়ে গিয়ে শয়তানটা টুটি টিপে ধরব। যা বলেছ ভাই, লোকটাকে কাবু করতে আমাদের বেশি বেগ পেতে হবে না, কিন্তু এখন সেটা আমি চাই না জানো। আমরা শুধু গোপনে ওর আড্ডাটা দেখতে চাই। আমার তো বেশ অনুমান হচ্ছে সুব্রত এইভাবেই বন্দী হয়ে আছে দুর্বৃত্তদের হাতে। এখন চলো আবার লোকটাকে অনুসরণ করি। কিন্তু কাকে অনুসরণ করবে? অজয় আর শঙ্কর ঝোপের আড়াল থেকে মুখ বার করে দেখে পাখি পালিয়েছে। ধারে কাছে আশেপাশে যেদিকে দৃষ্টি চলে কোথাও সেই শয়তানটা নেই। সর্বনাশ, গেল কোথায় লোকটা? আচ্ছা, ফাঁকি দিল না তো আমাদের? এখন তবে উপায়? কোন দিকে যাব আমরা? এই যে আমাদের সম্পূর্ণ অজানা জঙ্গল। কুছ পরোয়া নেই ভাই অজয়, যে ব্রত নিয়ে আমরা বেরিয়েছি তা অবশ্যই পালন করব আমরা। মিথ্যে ভয় নিরুৎসাহ হয়ে পড়লে আমরা কোনোদিনই কোনো বড় কাজ করতে পারবো না। না শঙ্কর, তুমি ভুল বুঝেছ। আমি মোটেই ভয় পাই না, বরং আমরা যে এক রোমাঞ্চকর অভিযানে চলেছি এ কথা ভাবতেও প্রাণ উৎসাহে কানায় কানায় ভরে উঠছে। সুব্রতকে আমরা খুঁজে বের করবই। শঙ্কর তার কথায় সায় দিয়ে উঠল। আর এই ছেলেটিকেও আমরা উদ্ধার করব। আর শঙ্করের মুখের কথা কেড়ে নিয়ে অজয় বলল, আর এই শয়তানের দলকে এমন শিক্ষা দেব যে চিরদিনের জন্য বাছাধনেরা টের পাবেন ঠেলা কাকে বলে। দাঁড়াও, এক কাজ করা যাক ভাই অজয়।
আমি একটা গাছে উঠে দেখি শয়তানটা গেল কোথায়। তুমি নিচে একটু অপেক্ষা করো। এই বলে শঙ্কর তরতর করে একটা উঁচু গাঠে উঠে পড়ল। সেখান থেকে চেঁচিয়ে বলল, কিছু দূরে একটা পুরো মন্দিরের মতো বাড়ি দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। চারিধারে খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের চারিপাশে সব উঁচু উঁচু পাহাড়। শঙ্কর আবার নিচে নেমে এলো। অজয় প্রশ্ন করল, সেই শয়তানটার কোনো খোঁজ পেলে? চারিধারে তাকিয়ে যতদূর নজর চলে কোথাও সেই লোকটাকে দেখতে পেলাম না। কোথা দিয়ে যে সে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল তার টের পাওয়া গেল না। এখন চলো তো ওই পুরো মন্দিরটার দিকে যাই আমরা। ওখানে কোন রহস্য আমাদের জন্য অপেক্ষা করে আছে কে জানে। কিছুটা পথ এগিয়ে যেতেই গাছপালার ফাঁকে জীর্ণ বাড়িটা অজয়দের চোখে পড়ল। অত্যন্ত পুরনো ধরনের জীর্ণ ভাঙাচোরা মন্দির বলেই মনে হচ্ছে। একসময় হয়তো এখানে খুব ধুমধামের সঙ্গে পুজো উৎসব হতো, কিন্তু এখন দেখলে প্রেতপুরী বলে মনে হয়। চারিদিকে নিবিড় গাছপালা, গভীর স্তব্ধতা বিরাজ করছে চারিধারে। বুনো পাখির কোলাহল ছাড়া অন্য কারুর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। শঙ্কর বলল, অজয়, এই দেখো, একটা চোরা পথের সন্ধান পেয়েছি ঘেঁষো জঙ্গলের মধ্য দিয়ে। এই পথটি আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে জীর্ণ বাড়িটার পাশ দিয়ে। চলো খুব সাবধানে এই পথে এগোনো যাক। এই ভয়াবহ বিদঘুটে জঙ্গলে কোনো মানুষ বাস করতে পারে বলে তো আমার বিশ্বাস হয় না, কিন্তু অজয়ের মুখের কথা শেষ হতে না হতে হঠাৎ শঙ্কর তার মুখ চেপে ধরল। চুপ চুপ। পুরো বাড়িটার ভাঙা জানলাটার পাশ দিয়ে হঠাৎ একটা ছায়ামূর্তি সরে গেল। শঙ্কর তা দেখতে পেয়েছে। সে ফিসফিস করে বলল, আমরা বোধহয় ধরা পড়ে গেছি ভাই অজয়। আর বোধহয় গোপনে কাজ হাসিল করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যাই হোক, বাস্তবিক যদি ওই ছায়ামূর্তিটা আমাদের দেখে থাকে তবে হয়তো আমাদের অস্তিত্বটা জানাজানি হয়ে গেছে। কিন্তু কে এই লোকটা? লোকটা যে কে তা আমি বলতে পারছি না, তবে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যে সে এখানে বাস করছে না এটা বেশ বোঝা যাচ্ছে। নিশ্চয়ই এই মন্দিরের কোনো পূজারী কি পুরোহিত হয়। এই জীর্ণ ফাটল ধরা মন্দিরে, এই দুর্গম জঙ্গলে ভুতুরে আবহাওয়ার মধ্যে নিশ্চয়ই দেবতার পুজো হয় না এখন। যদি হয় তো হয় ভূতের পুজো হয়। ঠিক বলেছো ভাই শঙ্কর। এই জীর্ণ বাড়িটাকে অনায়াসে জন্তু জানোয়ারের আড্ডা বলে মনে হয় এখন। চারিধারে যেরকম ফাটল, তাতে বিষাক্ত সাপ। এই পর্যন্ত বলেই অজয় হঠাৎ উফ বলে এক লাফ দিয়ে উঠল। শঙ্করও আতঙ্কে খানিকটা পিছিয়ে হটে গেল। প্রকাণ্ড একটা কালো রঙের সাপ তাদের সামনে সরাত করে এসে পিছলে পড়ল। আর একটু হলেই ছবল মেরেছিল আর কি। কেউটে কেউটে কাল কেউটে, ওহ দেখছো না কি প্রকাণ্ড ফোনাটা ওর। কেউটের হাতে প্রাণ দেওয়া বুদ্ধিমানের কাজ নয় ভাই শঙ্কর। চলো চলো শিগগির অন্য পথ ধরি। কেউটেটা গেল কোথায়? বোধহয় জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে। আবার আক্রমণ করতে পারে, ভারী হিংস্র জীব ওরা। জঙ্গলের মধ্যে খানিকটা ঘুরপাক খেতে খেতে অজয় আর শঙ্কর মন্দিরের পেছন দিকটায় এসে হাজির হলো। এই দিকটা অনেকটা পরিষ্কার। মন্দিরের সিঁড়িগুলো বেশ চওড়া, কিন্তু বড় বড় ফাটলে ভর্তি। সেই ফাটলের মধ্যে গজিয়েছে অশ্বত্থ গাছের চারা, আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। জীর্ণ মন্দিরটার আশেপাশে কতগুলি ছোট ছোট কুঠুরি, মধ্যে টানা বারান্দা। শঙ্কর আর অজয় মন্দিরের চত্বরের কাছে একটা বড় গাছের কাছে গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে রইল। সহজে তারা ধরা দেবে না, এটাই তাদের ইচ্ছে। গোপনে তারা লক্ষ্য করবে কারা এই মন্দিরের বাসিন্দা, কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে বাস করছে। তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা করবে। ওই যে সেই কানা শয়তানটা, ফিসফিস করে অজয় বলল শঙ্করকে। ওই লোকটাই সেই ছেলেটার মুখ বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে এসেছিল। ওই দেখো, একটা চোখ কেমন ধকধক করে জ্বলছে। অজয়ের মুখের কথা শেষ হতে না হতেই তাদের পায়ের সামনে আছড়ে পড়ল আবার সেই মস্ত কেউটে সাপটা বিদ্যুৎ গতিতে। চোখের নিমেষে অজয় গাছের গুঁড়ির পাশ থেকে এক লাফে চত্বরে ওপরে উঠে দাঁড়ালো। আর সেই সঙ্গে সঙ্গে একটা দৈত্য আকারের লোক কোথা থেকে ছুটে এসে তাকে পাঁজা কোলা করে তুলে মন্দিরের ভেতরে নিয়ে চলল। সেই মুহূর্তে একটা বিকট হাসি শোনা গেল। এইভাবে অতর্কিতে আক্রান্ত হয়ে অজয় প্রথমে একেবারেই ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই লোকটার হাত থেকে উদ্ধার পাবার জন্য রীতিমতো ধস্তাধস্তি জুড়ে দিল সে। শঙ্করও কিন্তু চুপ করে দাঁড়িয়ে নেই।
সে সবেগে ছুটে গেল সেই দৈত্যের মতো লোকটার দিকে। দু চারটি ভালো ভালো জুজুৎসুর প্যাঁচ তার জানা ছিল। জুৎসই একটা প্যাঁচ লাগাতেই লোকটা অজয়কে নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। সেই অবসরে অজয়ও উঠে দাঁড়িয়েছে। আর বাক্যবায় না করে পকেট থেকে ছোঁড়াটা বের করে আত্মরক্ষার জন্য তারা প্রস্তুত হয়েছে। আবার আক্রমণ করলেই সেই শত্রুকে ছোঁড়ার আঘাতে আহত করবে তারা। শঙ্কর বলল, অজয়, লোকটা আবার এক্ষুনি উঠে আমাদের আক্রমণ করতে চেষ্টা করবে, কাজেই কিছুতেই ওকে উঠতে দেওয়া হবে না। যতবার উঠবে ততবারই আমি ওকে জুজুৎসুর প্যাঁচে মাটিতে শুইয়ে ফেলতে পারবো। বলতে বলতে সেই বিশালাকার লোকটি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। আর তাকে ভালো করে প্যাঁচ লাগাবার আগেই সে খপ করে বজ্র মুষ্টিতে শঙ্করের হাতখানা চেপে ধরল। সেই মুহূর্তে অজয়ও বিদ্যুৎ বেগে ছুটে এসে ছোড়াখানা আমূল সেই লোকটার কাঁধের ওপরে বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটার হাত দিয়ে। সে একটা আর্তনাদ করে শঙ্করকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। অজয়, এই সুযোগে শিগগির চলো, আমরা কোথাও আত্মগোপন করি। ওই দেখো, সিঁড়ি দিয়ে তরতরিয়ে নেমে আসছে সেই কানা শয়তানটা। উফ, একটা চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে। সমস্ত মুখটাতে ফুটে ওঠে একটা দানবীয় প্রতিহিংসার ছবি। শিগগির চলো, ওর ওই বিষাক্ত নজর থেকে পালিয়ে যাই। শঙ্কর আর অজয় ছুটে পালাতে গেল, কিন্তু পেরে উঠল না। দুটি দড়ির ফাঁস তাদের গলায় এমন ভাবে আটকে গেল যে দম আটকে যায় আর কি। কি ব্যাপার হলো ভাই শঙ্কর? ওই কানা শয়তানটার কাজ। দূর থেকে দড়ির ফাঁস ছুঁড়ে আমাদের বেঁধে পালানোর পথ বন্ধ করে দিয়েছে। ওই দেখো লোকটা কেমন বিটকেল হাসি হাসছে। কানা লোকটা ততক্ষণে চত্বরে এসে দাঁড়িয়েছে। তার হাতে দুটো লম্বা দড়ি। এই দড়ির ফাঁসি শঙ্করদের গলায়। চত্বরে এসে লোকটা বিশ্রী রকম মোটা কর্কশ গলায় ডাক দিল, ঘরের ভেতর থেকে একটা বেঁটে লোক বাইরে এলো। কানা লোকটা তাকে কি যেন বলল। সে দড়ি দুটো নিয়ে একটা মোটা গাছের গুঁড়ির সঙ্গে অজয় আর শঙ্করকে আচ্ছা করে বেঁধে ফেলল। কানা লোকটা তখন সেই আহত লোকটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে তার ক্ষতটা পরীক্ষা করল। তারপরেই ভাড্ডুকে ডেকে কি যেন একটা ইঙ্গিত করতেই ভাড্ডু জঙ্গল থেকে একটা পাতা শুদ্ধ ডাল ভেঙে আনলো। তারপরে সেই পাতার রস ক্ষত জায়গায় দিয়ে পাতা দিয়ে ভালো করে আহত স্থানটা বেঁধে দিল। মনে হলো আহত লোকটা একটু সুস্থ মনে করছে। এইসব ব্যাপার হতে বেশি সময় লাগলো না। কানা লোকটা তারপরে ফিস ফিস করে ভাড্ডু আর সে আহত লোকটার সঙ্গে কি যেন পরামর্শ করতে করতে সিঁড়ি বেয়ে মন্দিরের ওপরে উঠতে লাগলো। সেই আহত লোকটা মধ্যে মধ্যে ঘাড় ফিরিয়ে শঙ্কর আর অজয়ের দিকে বিদ্রুপের দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। মনে হলো অজয় আর শঙ্করকে কোনো গুরুতর সাজা দেবার মত্ত পারছে। অজয় বলল, ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে কোন দুর্বিপাকে পড়লাম। ভয় পেও না অজয়, বাঙালি বুদ্ধিমান জীব বলে পৃথিবীতে বিখ্যাত। গায়ের জোরের চেয়ে বুদ্ধির ক্ষমতা অনেক বেশি। বিপদের সময় যারা বুদ্ধি হারায় না, তাদের বিপদ সহজেই কেটে যায়। লোকগুলি ঘরের ভেতরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। মনে হলো তারা যেন কোনো গোপন পরামর্শ করবার মতলব করছে। এই ভয়ঙ্কর ফন্দিবাজ লোকগুলো কারা? দুর্গম জঙ্গলে এইভাবে এদের আত্মগোপন করে থাকার উদ্দেশ্যই বা কি? এই পুরো বাড়িটার মধ্যে পিঠে করে একটি ছেলেকে মুখে বেঁধে নিয়ে এলো কেন তারা? এইসব নানা প্রশ্ন অজয় আর শঙ্করের মগজে ঘুরতে লাগলো, কিন্তু তারা এর সমাধান কিছুই করতে পারল না। তবে এইটুকু বুঝেছে যে অতি সাংঘাতিক এক রোমাঞ্চকর আবহাওয়ার মধ্যে তারা এসে পড়েছে। সহজে নিষ্কৃতি পাবে বলে মনে হয় না। ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে যে এবার মরণের বেড়াজালে আটকা পড়লাম। কিন্তু সুব্রত গেল কোথায়? ও কি এই রহস্যপুরীর মধ্যেই বন্দী হয়ে আছে? আমার স্থির বিশ্বাস সুব্রত এই দুর্গম রহস্যময় পুরীর কোথাও নজরবন্দি হয়ে আছে। তাই যদি থাকে তবে এই শয়তানের উদ্দেশ্য কি? আর একটা ছেলেকেও তো আমাদের চোখের সামনে চুরি করে নিয়ে এলো। আমি তো এই রহস্য কিছুই ভেদ করতে পারছি না। রহস্য ভেদ করব বলেই তো আমরা এখানে এসেছি। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আচ্ছা, তুমি এক কাজ করো ভাই অজয়, দেখো তো কোনো রকমে তোমার ছুরিটা বের করতে পারো কিনা। কোনো রকমে যদি হাতের দড়িটা একবার কাটতে পারি। আমার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে গেছে ভাই শঙ্কর। লোকটার কাঁধের ওপর যখন ছুরিটা বসিয়ে দিই সেই সময় সেটা আমার হাতেই ছিল। ভাড্ডু নামে বেঁটে শয়তানটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে। যাই হোক,
গাছের গুঁড়িতে ঘষে ঘষে আমি আমার বাঁধনটা অনেকটা আলগা করে ফেলেছি। এবার বোধহয় ফাঁসের ভেতর থেকে আমি শরীরটা গলিয়ে বেরিয়ে আসতে পারবো। না 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 না, এত শিগগির বেরিয়ে এসো না, তাহলে লোকগুলো আবার আমাদের আটকে ফেলবে। তুমি এক কাজ করো, হাত বের করে আমার পকেট থেকে ছুরিখানা বের করে আস্তে আস্তে আমার পিঠের দিকে দড়িটা কেটে দাও। ভয়ানক শক্ত করে আমাকে বেঁধেছে, ঠিকমতো নড়াচড়াও করতে পারছি না। খুব সাবধানে কাজ করবে। আমার সন্দেহ হচ্ছে লোকগুলো হয়তো কোনো গোপন জায়গা থেকে আমাদের উপর নজর রেখেছে। অজয় অতি সন্তর্পণে হাত বের করে শঙ্করের পকেট থেকে ছুরিখানা বের করে ফেলল। তারপরে ধীরে ধীরে তার পিঠের দড়ির বাঁধন কেটে দিল। যাক, এইবারে অনেকটা নিশ্চিন্ত। এখন আর নাড়াচাড়া করো না ভাই অজয়, যেমনভাবে আছো ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকো। শয়তানগুলো যেন কিছুতেই বুঝতে না পারে যে আমরা বাঁধন মুক্ত হয়েছি, তাহলে আবার আরো বেশি বিপদে পড়ার সম্ভাবনা। এখন আমরা অনায়াসে পিঠ টান দিতে পারি। কিন্তু পিঠ টান দিতে তো আর আসিনি, পালাবার যথেষ্ট সুযোগ আছে আমাদের, কিন্তু আমাদের উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়ছি না। শঙ্কর আর অজয় যেখানে দাঁড়িয়ে এই রকম আলোচনা করছিল তার কিছু দূরেই একটা পোড়ো কুঠুরি দাঁড়িয়েছিল। সেই কুঠুরির সঙ্গে আসল মন্দিরের দালানের বিশেষ কোনো যোগাযোগ ছিল না। মন্দির আর কুঠুরিটার মধ্যে খানিকটা ফাঁকা জংলা জায়গা। কুঠুরিটার একদিকে ছোট্ট একটু ফাঁক, যেন বাতাস চলাচলের জন্য ফাঁকা জায়গাটি করা হয়েছে। শঙ্কর হঠাৎ কান খাড়া করে উঠল, তারপরে অজয়কে বলল, হয়েছে, শোনো অজয়, শুনছো? অজয় কান পেতে যা শুনল তা স্বপ্ন নয়, কল্পনা নয়। সুব্রতর গলার স্বর স্পষ্ট, পরিষ্কার, কিন্তু চাপা। সেই চোরা কুঠুরির ফাঁক দিয়ে করুণ স্বরে ভেসে এলো, শঙ্করদা, অজয়দা। অজয় যেন আর স্থির থাকতে পারছিল না। মনে হচ্ছিল ছুটে গিয়ে সুব্রতকে উদ্ধার করে নিয়ে পালায়। কিন্তু শঙ্কর বলল, দাঁড়াও অজয়, এত ব্যস্ত হলে সব কাজ পণ্ড হয়ে যাবে। তারপরে সুব্রত উদ্দেশ্য করে বলল, সুব্রত, তোমাকে উদ্ধার করতেই আমরা এসেছি, কোনো ভয় নেই। ভাই শঙ্কর, খোঁজ যখন পাওয়া গেছে তখন এসো এক কাজ করা যাক। কি কাজ? চলো আমরা এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। সেখানে যদি তারাকিশোরবাবুর খোঁজ পাই তো ভালো, নইলে আমরা নিজেরাই পুলিশের সাহায্য নিয়ে আবার এসে সুব্রতকে উদ্ধার করব। সেই ডাকাতগুলোকেও গ্রেপ্তার করা যাবে। তোমার পরামর্শ মতো কাজ করলে এখন সমস্ত মাটি হবে ভাই অজয়। হয়তো আমরা পালাতে পারি, কিন্তু তাতে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না। কেন? আমরা পালিয়েছি জানতে পারলে ওরা প্রথমে আমাদের ধরতে চেষ্টা করবে। একান্ত না পারলে ওরা সুব্রতকে এখান থেকে বেমালুম সরিয়ে ফেলবে। এমনকি নিজেরাও এই গোপন আড্ডা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। ওরা ঠিক জানে যে আমরা শহরে গিয়ে চুপ করে বসে থাকবো না, নিশ্চয়ই পুলিশে খবর দেব। ঠিক বলেছ শঙ্কর, আমি অতটা ভেবে দেখিনি। তবে এক কাজ করা যেতে পারে, সুব্রতকে কোনো রকমে উদ্ধার করে ওকে নিয়ে পালানো যেতে পারে। যতটা সহজ মনে হচ্ছে এ কাজ করা ততটা সহজ হবে না। যে চোরা কুঠুরিতে সুব্রত আটক আছে সেখান থেকে তাকে উদ্ধার করা শুধু কষ্টকর নয়, রীতিমতো বিপজ্জনক। তুমি কি মনে করছো অজয়, ওরা আমাদের গতিবিধি লক্ষ্য করবে না? শয়তানরা আমাদের যখন পাকড়াও করেছে তখন আমাদেরও ওরা সহজে রেহাই দেবে না। তার উপর তুমি যখন একটা হতচ্ছাড়াকে ছুরি মেরে আহত করেছো, তখন এটা বেশ বোঝা যাচ্ছে ওরা এর প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। সে বিশ্বাস আমারও বেশ আছে শঙ্কর, কিন্তু লোকগুলো আমাদের এইভাবে আটকে ঘরের মধ্যে গিয়ে ঢুকলো কেন? আর দরজাই বা বন্ধ করে দিল কেন? ওরা নিশ্চয়ই কোনো গোপন পরামর্শ জুড়ে দিয়েছে। আর শুধু তাই নয়, ওদের দরজা বন্ধ করার আর একটা কারণ আমি অনুমান করছি। কি কারণ? দরজা খোলা থাকলে আমরা ঘরের ভিতরকার অজ্ঞাত অংশটা বেশ পরিষ্কার দেখতে পাবো, আর সেটা ওদের ইচ্ছে নয়। ঘরের ভিতরের কোনো রহস্য যেন আমাদের জ্ঞানগোচর না হয়, তার জন্য ওরা প্রাণপণ চেষ্টা করবে। শঙ্করদা, অজয়দা। আবার সুব্রতর সেই করুণ গলার স্বর শঙ্করদের কানে ভেসে এলো। শঙ্কর অভয় দিয়ে বলে উঠল, সুব্রত, আর তোমার ভয়ের কোনো কারণ নেই। একবার যখন তোমার খোঁজ পেয়েছি তখন তোমার বিপদ কেটে গেছে বলেই মনে করতে পারো। এই ডাকাতদের হাত থেকে তোমাকে উদ্ধার না করে আমরা ফিরছি না। সন্ধ্যার অন্ধকারে আমরা কাজ হাসিল করব স্থির করেছি। কিছুক্ষণ ধৈর্য ধরে থাকো। তোমরা পারবে শঙ্করদা, কিন্তু কিন্তু এরা যে মানুষ নয়, এরা সাক্ষাৎ পিশাচ। সে পিশাচ হোক, দৈত্য হোক, ভূত হোক, প্রেত হোক, মনে রাখবে মানুষ সবার চেয়ে বড়। তুমি কিছুমাত্র ভয় পেও না ভাই সুব্রত। আমরা স্থির জানি এই দস্যুর দল ঘোরতর অপরাধী। আর এটা মনে রেখো,
অপরাধীরা কখনো শেষ পর্যন্ত জয়ী হতে পারে না। পশুর শক্তির মধ্যে আর যাই হোক, সত্যিকারের কোনো স্থায়ী ক্ষমতা থাকতে পারে না। তারা বাইরে যতই সাহস দেখাক, তাদের অন্তরটা দুর্বলতা আর ভীরুতায় কানায় কানায় পূর্ণ থাকে। এই কুঠুরিটার ফাঁক দিয়ে আমি তোমাদের বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। খানিকক্ষণ ধরেই আমি তোমাদের লক্ষ্য করছি। হঠাৎ তোমাদের এখানে দেখে আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। এতক্ষণ কথা বলতে পারিনি, শুধু শুধু এই ডাকাতগুলো ছিল বলে। শঙ্কর হঠাৎ বলে উঠল, চুপ চুপ চুপ, ওই যে দরজা খুলে লোকগুলো আবার বেরিয়ে আসছে। শঙ্কর আর অজয় দড়ির বাঁধনটা আগেই খুলে ফেলেছিল। শুধু তারা লোকগুলোর চোখে ধুলো দেওয়ার জন্য দড়িটা নিজেদের শরীরে আলগা করে জড়িয়ে রেখেছিল। সিঁড়ি পর্যন্ত এসে সেই কানা লোকটা ভাড্ডু আর সেই আহত লোকটিকে অবদ্ধ হিন্দি ভাষায় কি যেন আদেশ করল। আর সেই লোক দুটো শঙ্করদের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে হাসতে এগিয়ে এলো। শঙ্কর বলল, অজয়, খুব হুঁশিয়ার। লোক দুটোর হাতে কি আছে লক্ষ্য করেছো? একজনের হাতে একটা রামদা আর একজনের হাতে একটা মোটা লাঠি। এইবার বোধহয় প্রতিশোধ নিতে আসছে ওরা। ওরা এখনো জানে না যে আমাদের দড়ির বাঁধন আলগা। কাছে আসা মাত্র আমি জুজুৎসুর প্যাঁচে ভাড্ডুটাকে মাটিতে ফেলে দেবো। ওরই হাতে রামদা, আর তুমি অবসরে চট করে রামদাখানা কেড়ে নেবে। বলতে বলতে শঙ্কর হঠাৎ দড়ির আলগা বাঁধনটা খুলে ফেলে এমন কায়দায় নিজে মাটিতে শুয়ে পড়ল এবং একটা প্যাঁচ লাগালো যে দা শুদ্ধ ভাড্ডুরাম ধুলোর ওপরে শটান চিৎপাট। ভাড্ডু মোটেই প্রস্তুত ছিল না এই ব্যাপারের জন্য। চোখের নিমেষে ঘটনাটা ঘটে গেল। তার হাত থেকে কিছু দূরে ছিটকে পড়ল রামদাখানা। অজয় আর দেরি না করে রামদাখানা চটপট তুলে নিল। সিঁড়ির উপর থেকে সে কানা সর্দার চেঁচিয়ে উঠল, শিবরতন, চালাও লাঠি! তার হুঙ্কারে সারা অঞ্চলটা যেন থরথর করে কেঁপে উঠল। কিন্তু শিবরতনের লাঠি চালাবার আগেই অজয় রামদাখানা হাতে নিয়ে বাঘের মতো লাফিয়ে পড়ল তার ঘাড়ে। ভয়ে শিবরতন 10 হাত পিছিয়ে গেল। এই অবসরে শঙ্কর উঠে বসে হ্যাঁচকা টানে তার হাত থেকে লাঠিখানা ছিনিয়ে নিল। লোকগুলো এইভাবে নাস্তানাবুদ হয়ে প্রথমটা একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু তারপরেই ছুটল ঘরের দিকে। কানা লোকটা আবার তাদের কি যেন একটা উপদেশ দিতে লাগলো। শঙ্কর বলল, আপাতত এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না ভাই অজয়। এবার ওরা দূর থেকে তীর চালাবে। ওই দেখো, দুজনে দুটো ধনুকবাণ বের করে আনছে। একটা তীর সবেগে এসে গাছের গুঁড়িতে গিয়ে বিঁধল। একটুর জন্য শঙ্কর বেঁচে গিয়েছে। সে বলল, শিগগির চলে এসো, এই মোটা গাছটার আড়ালে যদি বাঁচতে চাও। তাড়াতাড়ি এসো। ওই দেখো, আবার তীর চালাচ্ছে। অজয়ও এক লাফে এসে শঙ্করের পাশে দাঁড়ালো। পরপর 3-4টে তীর তাদের পাশ দিয়ে সবেগে ছুটে বেরিয়ে গেল। ওদের হাতে তীর ধনুক থাকাতে আমরা একটা মুশকিলে পড়লাম ভাই অজয়। ওরা যেভাবে আমাদের উপর খেপেছে তাতে সহজে আমাদের ছাড়বে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, সুব্রতকে উদ্ধার করতে হলে সন্ধ্যার আগে আমরা কিছু করতে পারবো না বলে মনে হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই জঙ্গলের মধ্যেই কোথাও আত্মগোপন করে থাকতে হবে। আমারও সেই ধারণা। ওই দেখো, ডাকাতগুলো তীর ধনুক হাতে ক্রমে ক্রমে আমাদের দিকেই এগিয়ে আসছে। এবার আর তোমার জুজুৎসুর প্যাঁচ খাটবে না। যা বলেছো ভাই অজয়, চলো পাশের ওই ইটের পাঁজাটা রয়েছে, ওর আড়ালে গিয়ে আমরা দাঁড়াই। তারপর জঙ্গলের মধ্যে গিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি। ইটের পাঁজার ধরে আবার কেউটে সাপ নেই তো, যা কেউটের ছড়াছড়ি এখানে? সে কথা পরে ভাববো অজয়, এখন শিগগির এসো, পাঁজাটার আড়ালে গিয়ে লুকোই। লোক দুটো প্রায় কাছাকাছি এসে পড়েছে, ওদের ধনুক বাগি। তাড়াতাড়ি এসো। অতি পুরনো ইটের পাঁজা, চারিদিকে তার ঝোপ জঙ্গল। অজয় আর শঙ্কর তীরের আঘাত থেকে বাঁচবার জন্য একান্ত নিরুপায় হয়ে এই পাঁজার আড়ালে দাঁড়ালো। লোক দুটো ধনুকবাণ হাতে তখনও ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। একটু সুযোগ পেলেই তারা তীর চালাবে। অজয়, লোক দুটো আমাদের সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। যে করেই হোক ওদের কাবু করা দরকার। কিন্তু ওদের কাছে যাওয়ার যে উপায় নেই। তোমার জুজুৎসুর প্যাঁচ এখন কাজে লাগবে বলে মনে হয় না। ইচ্ছে করছে এক ছুটে ওদের কাছে গিয়ে রামদাখানা দিয়ে ওদের মুন্ডু দুটো ঘ্যাচ ঘ্যাচ করে কুমড়োর মতো খসিয়ে দিই। কিন্তু ওদের কাছে যে যাবার উপায় নেই অজয়। ওই বিষাক্ত তীর এসে যদি... এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে শঙ্কর পাঁজা থেকে একটা ইঁট খসিয়ে নিয়ে সাঁ করে ছুঁড়ে মারল ভাড্ডুর মাথা লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। মাথা ঘুরে ভাড্ডু মাটিতে আছড়ে পড়ল। তার হাতের তীর ধনুক ছিটকে পড়ল কিছু দূরে। শিবরতন কিন্তু তখনও এগিয়ে আসছিল।
এইবার শঙ্কর তার হাতের মোটা লাঠিটা ঘুরিয়ে ছুঁড়ে মারল শিবরতনের দিকে। এই দৃশ্য দেখে সেই কানা শয়তানটা রাগে কাঁপতে কাঁপতে ভীষণ চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে তরতর করে এগিয়ে আসতে লাগলো শঙ্করের দিকে। শঙ্করের হাতের মোটা লাঠিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে শিবরতনের গায়ে না লেগে লাগলো সেই শয়তান সর্দারের পায়ে। হোঁচট খেয়ে সে হুমড়ি খেয়ে পড়ল ধুলোর ওপরে। এই সময় একখানা ইঁট চালিয়েছে অজয়, সেটা সবেগে লাগলো শিবরতনের বুকে। তাল সামলাতে না পেরে সেও চিৎপাত মাটির উপরে। তিনজনই এখন ধরাশায়ী। অজয় আর শঙ্কর এই সুযোগে বেরিয়ে এলো ইঁটের পাঁজরার আড়াল থেকে। তারপরে বীর বিক্রমে বাঘের মতো লাফিয়ে পড়ল তাদের ঘাড়ে। কচু কাটা করবো নাকি ভাই শঙ্কর? না না, একেবারে মেরে ফেলে কাজ নেই। হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। এখন ওরা তিনজনই জখম হয়ে পড়েছে, এসো এদের হাত থেকে আরো ভালো করে নিরাপদ হওয়ার ব্যবস্থা করা যাক। ভাড্ডু আর শিবরতন যতবারই মাটি ছেড়ে উঠতে যায়, অজয় ততবারই রামদাখানা তাদের চোখের কাছে নাচাতে থাকে। প্রাণের ভয়ে তারা আর উঠতে সাহস পায় না। যে দড়ি দিয়ে তাদের বাঁধা হয়েছিল, শঙ্কর সেই দড়িগুলো এনে বেশ ভালো করে লোক দুটোর হাত পা বাঁধতে লাগলো। ভাড্ডু আর শিবরতনকে বেশ ভালো করেই বাঁধা হয়েছে, আর তাদের নড়বার চড়বার জো নেই। এইবার শঙ্কর এগিয়ে গেল সেই কানা শয়তানটাকে দুরস্ত করবার জন্য। এমন সময় অজয় চিৎকার করে উঠল, সাবধান শঙ্কর, ওই দেখো চোরাকুঠুরির পাশে। চোরাকুঠুরির পাশে যে ঘেঁষো জঙ্গল জায়গাটা ছিল, শঙ্কর তাকিয়ে দেখল সেই জায়গায় দাঁড়িয়ে আছে মোটা মোটা লাঠি হাতে তিনজন ভীষণ চেহারার লোক। তাদের দেখে কানা লোকটা যেন একটু উৎসাহিত হয়ে উঠল। পৈশাচিক মুখভঙ্গিতে চিৎকার করে অবদ্ধ ভাষায় কি যেন একটা বলল তাদের। এরা আবার কোত্থেকে ফুসপন্তরের চোটে এসে হাজির হলো শঙ্কর? এরা এদেরই দলের লোক। বোধহয় এতক্ষণ বাইরে লুটপাট করবার ফিকিরে গেছিল। এরা যে ডাকাত সেটা চেহারা দেখে তো আর অবিশ্বাস করবার জো নেই। আমরা একটা মস্ত সংঘবদ্ধ দস্যুর আস্তানা এসে পড়েছি অজয়। যাই হোক, এদের হাত থেকে উদ্ধার পেতে হলে এক্ষুনি আবার আমাদের আত্মগোপন করা দরকার। ওই দেখো, লোকগুলো লাঠি ঠকঠক করতে করতে দাঁত কর্মর করে আমাদের দিকে এগিয়ে আসছে। এতগুলো লোকের সঙ্গে আপাতত আমরা এঁটে উঠবো না। এই বলে শঙ্কর অজয়ের হাত ধরে এক ছুটে আবার সেই ইঁটের পাঁজার আড়ালে চলে এলো। এই দেখো, পাশেই একটা খাদ। এসো এবার এই খাদের মধ্যে নেমে পড়ে কিছুক্ষণ জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকি, তারপর অবস্থা বুঝে বেরোবো। তাড়াতাড়ি এসো। খাদের মতো মস্ত ঢালু জায়গা, জঙ্গলে পরিপূর্ণ। তার ভেতরে চটপট নেমে পড়ে শঙ্কর আর অজয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখান থেকে সহজে কেউ তাদের ধরতে পারবে না, এই বিষয়ে তারা নিঃসন্দেহ। যদি কেউ তাড়া করে আসে, পালাবার কিংবা আত্মগোপন করবার যথেষ্ট সুযোগ পাবে তারা। চারিধারে অনেক ছোটখাটো গর্ত আছে, বড় বড় পাথর আছে, তাদের আড়ালেও বেশ গা ঢাকা দিয়ে থাকা যায়। শঙ্কর আর অজয় বুঝতে পারল এই দস্যুদের দল রীতিমতো হল্লা করতে করতে তাদের খুঁজতে আরম্ভ করেছে। চারিদিকে ঝোপ জঙ্গল সরিয়ে শত্রুদের সন্ধান করছে। অজয়, আমাদের এখন আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। যদি দরকার পড়ে মনে করি পালাবার যথেষ্ট পথ এদিকে খোলা আছে, কিন্তু পালালে আমাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। সুব্রতকে আমাদের উদ্ধার করতেই হবে। তারাকিশোরবাবু যদি এই সময় পুলিশের দলবল নিয়ে এসে হাজির হতেন তাহলে চমৎকার হতো। তারাকিশোরবাবু পুলিশের সাহায্য নিয়ে সুব্রতকে নিশ্চয়ই খুঁজতে বেরিয়েছেন, কিন্তু কোন দিকে গেছেন কে জানে। আমরা দৈবাত এই জায়গায় এসে সুব্রতর খোঁজ পেয়ে গেছি। এই যা, সেই শয়তানের দল অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বোধহয় ব্যর্থ হয়েই চলে গেল, কারণ তাদের গলার আওয়াজ আর শুনতে পাওয়া গেল না। অজয় বলল, এসো শঙ্কর, এবার একটু বিশ্রাম করে নেওয়া যাক। এখন আমরা অত্যন্ত পরিশ্রান্ত, খিদেতেও পেটের নাড়ি চোঁচো করছে। আমারও ঠিক সেই অবস্থা অজয়। দেখো দেখো, গাছের আড়াল দিয়ে কে যেন মাথায় একটা হাঁড়ি নিয়ে ওই জীর্ণ মন্দিরটার দিকে চলেছে না? দেখে মনে হচ্ছে ওই শয়তানদের দলেরই লোক। তারি টারি কিংবা কোনো নেশার জিনিস হয়তো হতে পারে। এসো একবার পরীক্ষা করে দেখা যাক। অন্তত যদি খেজুরের রস টস হয় তাহলেও আমাদের কাজে লাগতে পারে। আমরা পেছন দিক থেকে গিয়ে লোকটাকে পাকড়াও করব। তুমি তোমার রামদাটা নিয়ে এসো আমার সঙ্গে। শঙ্কর আর অজয় পরামর্শ করে আস্তে আস্তে এগিয়ে গেল সেই লোকটার দিকে। লোকটা আপন মনে গুনগুন করে গাইতে গাইতে পথ চলছিল। এমন সময় পাশের ঝোপ থেকে রামদাখানা কাঁধের ওপর তুলে অজয় এক লাফে তার সামনে এসে দাঁড়ালো। লোকটি চমকে থেমে গেল, আর সেই মুহূর্তের মধ্যে শঙ্কর পেছন দিক থেকে এসে তার মাথার ওপরে হাঁড়িটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে গা ঢাকা দিল।
লোকটি এই আকস্মিক ব্যাপারে একেবারে থতমত খেয়ে গিয়েছিল এবং ভয়ও পেয়েছিল কম নয়। তার স্বাভাবিক অবস্থা ফিরে আসবার আগেই অজয় সরে পড়ল চোখের সামনে থেকে। লোকটা ভ্যাবাচাকা খেয়ে চোঁ করে দৌড়ে গাছপাড়ার আড়ালে অদৃশ্য হয়ে গেল। হাঁড়ির মুখের সরাখানা সরিয়ে শঙ্করের মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। অজয় প্রশ্ন করল, কি ভাই শঙ্কর, খেজুর রস নাকি? না অজয়, দুধ, দুধ, টাটকা দুধ। এই যে অসম্ভব ব্যাপার ভাই শঙ্কর, একেবারে আশ্চর্য কাণ্ড। ভগবান যায় সহায়, সেই সাহায্য পায়। এসো, আর দেরি করে কাজ নেই। ভগবানের এই দানের তাড়াতাড়ি সদ্ব্যবহার করা যাক। শঙ্কর আর অজয় পেট ভরে সে দুধ পান করল। এতক্ষণের পরিশ্রম, উত্তেজনা সব যেন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। অবসন্ন শরীর যেন আবার নিমেষে চাঙ্গা হয়ে উঠল। এবার খানিকক্ষণ বিশ্রাম করা দরকার। এসো, এই এই ঢালু ঘেঁষো জায়গাটা একটু জিরিয়ে নি। সন্ধ্যার সময় আবার আমাদের নবীন অভিযান শুরু হবে। এই বলে শঙ্কর হাত পা ছড়িয়ে ঘাসের ওপরে চিৎপাত হয়ে শুয়ে পড়ল। অজয়ের চোখও ঘুমে ঢুলে আসছিল। যেই শোয়া অমনি ঘুম। শঙ্করের যখন ঘুম ভাঙল তখন চোখ মেলে দেখে যে চারিধারে ঘুটঘুটে অন্ধকার। বোধহয় বুনো প্রকৃতির বুকে নেমে এসেছে অমারাত্রির ঘন আধার। কিন্তু সে কি, শঙ্কর ভালো করে নড়তে চড়তে পারছে না কেন? তার হাত পা এমনভাবে বেঁধে রেখেছে কে? শঙ্কর গভীর বিস্ময়ের সাথে ডাকল, অজয়, অজয়। জড়িত গলায় অজয় ক্ষীণ স্বরে উত্তর দিল, এই যে আমি শঙ্কর। কিন্তু আমাদের এই অবস্থা কে করলো? কোথায় আমরা? এভাবে আমাদের হাত পা কারা বাঁধলো? আবার কারা বাঁধবে? আমাদের সেই দুর্দান্ত দস্যু বন্ধুরা ছাড়া এত উপকার করবে কে? আমাদের ঘুমের মধ্যে তারা এই কাণ্ড করেছে। শুধু ঘুমের মধ্যে নয়, আমার মনে হয় ঘুমন্ত অবস্থায় কোনো বিষাক্ত ওষুধ শুকিয়ে আমাদের অজ্ঞান করে এইভাবে তারা আমাদের বন্দি করেছে। তাও হতে পারে ভাই। এখনো শরীরের জড়তা ভাঙিনি, মনে হচ্ছে যেন উগ্র নেশার ঝাঁঝে আমার শরীরটা আচ্ছন্ন হয়ে আছে। আচ্ছা, এখন আমরা কোথায়? তাও তো ঠিক ঠাহর করতে পারছি না। চারিধারে যেরকম ঘুটঘুটে অন্ধকার, তাতে কিছুই নজরে পড়ছে না ভাই। তবে অনুমান করতে পারছি, আর আমরা সেই জংলা খাতটার মধ্যে নেই। আমারও তাই মনে হচ্ছে। বোধ হচ্ছে যেন কোনো ঘরের মধ্যে আমরা বন্দি। আমার পকেটে দেশলাই আছে, কিন্তু বের করে জ্বালাবার উপায় নেই। হাত পা শক্ত করে বাঁধা। শঙ্করদা! আওয়াজ শুনে অজয় আর শঙ্কর দুজনেই চমকে উঠল। এই যে সুব্রতর গলার স্বর। সুব্রত বলল, শঙ্করদা, আমি ঠিক তোমাদের পাশের কুঠুরিতেই আছি। তোমাদের সমস্ত অবস্থা আমি লক্ষ্য করেছি। অতি দুর্দান্ত দস্যু দলের পাল্লায় পড়েছো তোমরা। তা বেশ বুঝতে পারছি ভাই সুব্রত, কিন্তু এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে না। তোমাকে উদ্ধার করে নিয়ে যাব বলেই তো আমরা এই দুঃসাহসিক অভিযান শুরু করেছি। তোমাদের শক্তির উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে শঙ্করদা, কিন্তু এই শয়তানদের কবল থেকে কি এত সহজেই কার্য সিদ্ধ করতে পারবে? আমার মতো আরো কয়েকটি ছেলে এখানে বন্দী হয়ে আছে। এখন এখন তোমরাও বন্দী হলে। তাই তো দেখছি ভাই সুব্রত, কিন্তু কি উদ্দেশ্য ওদের তাও তো বুঝতে পারছি না। এইভাবে ছোট ছেলে চুরি করার অর্থ কি হতে পারে আমরা আমরা ভেবেই ঠিক করতে পারছি না। খুব ছোট শিশু দুটো একটি আছে দেখছি। হাঁড়ির মধ্যে তাদের ভরে রাখা হয়েছে। হাঁড়ির মধ্যে? শঙ্কর আর অজয় একসঙ্গে প্রশ্ন করল। হ্যাঁ হ্যাঁ, কতগুলো বড় বড় হাঁড়ির মধ্যে তাদের বসিয়ে রেখেছে। মুন্ডুটা শুধু বেরিয়ে আছে, আর সমস্তটাই তাদের হাঁড়ির মধ্যে। সুব্রতর কথা শুনে শঙ্কর আর অজয় শিউরে উঠল। কি পৈশাচিক কাণ্ড! এরা মানুষ না সাক্ষাৎ পিশাচ। এদের কি উদ্দেশ্য আমি ঠিক বুঝতে পারছি না। তবে তবে আমি একটু বড় বলে আমাকে হাঁড়ির মধ্যে বসায়নি, এই ছোট কুঠিরিতে বন্ধ করে রেখেছে। তুমি এই শয়তানদের হাতে ধরা পড়লে কি করে? নদীর ধারে মাছ ধরতে গেছিলাম। হঠাৎ দেখি একটা বুড়ো মতো লোক জলের ধারে পড়ে আছে, কাতরাচ্ছে, আকুলভাবে চিৎকার করছে। লোকটা বিপদে পড়েছে ভেবে ছুটে গেলাম তার দিকে সাহায্য করতে। যেই না সাহায্য করতে গেছি, অমনি দস্যুর মতো একটা লোক সোজা হয়ে দাঁড়িয়ে উঠল।
আমাকে জাপটে ধরে নিল, টেনে নিয়ে যেতে লাগলো। অনেক ধস্তাধস্তি করলাম। এই ধস্তাধস্তি করার সময় আমি একটা পাথর ওপর উল্টে পড়ে গেলাম। হাঁটুর অনেকটা কেটে গেল। রুমাল বের করে রক্ত মুছলাম। তোমার সেই রক্তমাখা রুমালটা আমরা পেয়েছি। যে উদ্দেশ্যেই তোমাদের এখানে চুরি করে নিয়ে আসুক, আমরা যখন একবার খোঁজ পেয়েছি তখন আর রক্ষে নেই। শয়তানদের ভিটেই খুগু চড়িয়ে তবে ছাড়ব। সব ব্যাটাকে দ্বীপান্তরে পাঠাবার ব্যবস্থা করব। কিন্তু শোনো, আপাতত আমাদের হাত পায়ের বাঁধনটা খোলা দরকার। অজয়, তুমি এক কাজ করো, আমার দিকে গড়িয়ে গড়িয়ে এগিয়ে এসো। তারপর এসো, আমরা ধারালো দাঁতের সাহায্যে পরস্পরের হাতের বাঁধন কেটে ফেলি। কিছুক্ষণের চেষ্টার পরেই শঙ্কর আর অজয় বাঁধন মুক্ত হল। দাঁতের সাহায্যে হাতের বাঁধন কেটে তারপরে হাতের সাহায্যে পায়ের দড়ি খুলে ফেলল তারা। তারপরে শঙ্কর পকেট থেকে দেশলাইটা বের করে ফস করে একটা কাঠি জ্বালল। সেই আলোতে তারা দেখল যে ছোট্ট একটা খুপড়ি ঘরে তারা আবদ্ধ। ঘরটির একটি মাত্র দরজা, তাও বাইরে থেকে বন্ধ। জানলা নেই বটে, তবে ঘরের ভেতরে হাওয়া প্রবেশ করবার জন্য দেওয়ালের অনেক ওপরে ছোট ছোট ফাঁক আছে। এই ফাঁক দিয়েই সুব্রত তাদের সঙ্গে আলাপ করবার চেষ্টা করেছিল। পাশের ঘরেই ছিল সে। দপ করে কাঠিটা নিভে গেল। ভালোভাবে আলো জ্বালার ব্যবস্থা করতে হবে অজয়। ঘরটা বেশ করে দেখা দরকার। কিভাবে আমরা এই অন্ধকার থেকে উদ্ধার করতে পারি তার চেষ্টা করতে হবে। ভালোভাবে আলো জ্বালাবো কি করে ভাই শঙ্কর? ঘরের মধ্যে খড়কুটো এমন কিছু নজরে পড়ছে না যাতে আগুন ধরিয়ে ঘরটার অন্ধকার দূর করতে পারি। দেশটাইয়ের কাঠিও বেশি নেই। মিছিমিছি কাঠি নষ্ট করা এখন উচিত হবে না। পাশের ঘর থেকে সুব্রত উত্তর দিল, আচ্ছা, আমি ব্যবস্থা করছি। আমার ঘরে একটা ছোট কুপিয়ে এরা জেলে রেখে গেছে, আমি সেটা তোমাদের দিচ্ছি। এই বলে সুব্রত সেই ফাঁকের ভেতরটা দিয়ে হাত গলিয়ে কুপিটা শঙ্করের হাতে দিল। কুপির ম্লান আলোতে সমস্ত ঘরখানি বেশ উজ্জ্বল হয়ে উঠল। খুবই ছোট্ট ঘরখানি, চারিদিকে ইটের ফাঁটা দেওয়াল, চুন সুরকি খসে পড়েছে, ছাদের ফাটল ধরেছে মাঝে মধ্যে। ঘরটির অবস্থাও এখন অতিজীর্ণ হলেও দেখে বোঝা যায় একসময় অত্যন্ত মজবুত করেই তৈরি করা হয়েছিল। ঘরখানি ভালো করে পরীক্ষা করতে করতে অজয় হঠাৎ বলে ওঠে, দেখছো ভাই শঙ্কর, একটা অদ্ভুত জিনিস। ঘরের মেঝেটা পাকা ইটের গাঁথনি হলেও এই দিকটা দেখো, কাঠের তক্তা বসানো। শঙ্কর কাছে গিয়ে তক্তাগুলোর ওপরে পা ঠুকে ঠুকে আওয়াজ করে বললে, তাই তো হে অজয়, এই যে ফাঁকা বলে মনে হচ্ছে, বোধ হচ্ছে এই তক্তাগুলোর নিচে যেন গর্ত আছে। দাঁড়াও তো, দেখতে হচ্ছে ব্যাপারটা। এই বলে শঙ্কর দু হাতে চারা দিয়ে একখানি তক্তা সরিয়ে ফেলল। তারপরে কুপিটা সেখানে এনে তার আলোতে যা দেখল তাতে তাদের বিস্ময়ের আর অবধি রইল না। তক্তার নিচে গভীর কুয়োর মতো গর্ত, আর সেই গর্তের মধ্যে পড়ে আছে সাদা সাদা কি সব জিনিস। ওগুলো কি শঙ্কর? মনে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল? হ্যাঁ, ওই দেখো, মাথার খুলি, হাড়, পাঁজরা। হ্যাঁ, তাহলে আমাদেরও এই দশা হবে নাকি? যতক্ষণ মগজে বুদ্ধি আছে, মনে বল আছে, আর শরীরে শক্তি আছে, ততক্ষণ তো নয়। এই বলে শঙ্কর আবার তক্তাখানিকে সরিয়ে যথাস্থানে রেখে দিল। রাত্রি বোধহয় গভীর হয়েছে। দস্যুর দলের আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ওরা বোধহয় আমাদের এইভাবে বন্দি করে বেশ নিশ্চিন্তে ঘুম লাগাচ্ছে। কাল ভোর হলে আবার খোঁজ নেবে। কিন্তু ভোর হবার আগেই আমাদের এই জেলখানা থেকে সুব্রতকে নিয়ে সরে পড়তে হবে। সেটা কি সম্ভব বলে মনে করছো? জগতে কিছুই অসম্ভব নয় মনের জোরের কাছে, এটা মনে রাখো। আমরা তো কোনো অন্যায় কাজ করতে আসিনি, আমাদের সহায় ভগবান। আবার সুব্রত গলার স্বর শোনা গেল, শঙ্করদা, শঙ্করদা, তোমরা পারবে আমাকে উদ্ধার করতে? হ্যাঁ, আমাদের যতদূর শক্তি, সামর্থ্য আর সাহস আছে সে সবই তোমার উদ্ধারের কাজে লাগাবো আমরা। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যা যা বলবো বিনা দ্বিধায় তাই করবে, একটুও দেরি করবে না। তোমাদের কথার একটু অবাধ্য হব না শঙ্করদা। যখন যা বলবে আমি তাই করব। অজয় এবারে প্রশ্ন করল, তোমার ঘরে আর কে আছে? কেউ নেই অজয়দা, আমি শুধু একা। ঘরে একটি মাত্র কাঠের বাক্স আছে, তার উপর উঠে দাঁড়িয়ে এই ফাঁক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। গোপন গর্তের মধ্যে ও কার কঙ্কাল? অজয়ের মনের মধ্যে কেবল এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এই খুনে দস্যুদের হাতে পড়ে না জানি কোন হতভাগ্যের এই রকম আতঙ্ককর ভয়াবহ পরিণাম ঘটেছে। শঙ্কর, এই কঙ্কালটা দেখে আমার বুদ্ধি সত্যি লোপ পাওয়ার জোগাড় হয়েছে। কে এই লোকটা?
কেন তার এই দশা ঘটছে আমি কিছুতেই ঠাহর করতে পারছি না। লোকটি আবার কি? আমাদেরই মতো হয়তো কোনো অবাঞ্ছিত লোক ওই দস্যুদের গোপন এলাকায় এসে পড়েছিল, পাছে সে গিয়ে পুলিশের কাছে ওই গুপ্ত ঘাঁটির সন্ধান দেয়, সেই জন্যই তাকে চিরকালের মতো এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে। এরকম সাংঘাতিকভাবে তাকে গুম-খুন করা হয়েছে। আমাদের এখানে বন্দি করার উদ্দেশ্য হয়তো তাই। বেশ গোপনে নির্ঝঞ্ঝাটে কাজ হাসিল করার এমন উপযুক্ত স্থান আর নেই। ওরা যখন এইভাবে আমাদের আটকেছে তখন সহজে যে ছেড়ে দেবে তা কিন্তু মনে হয় না। আমাদের ছেড়ে দিলে ওদের পরিণাম যে অতি ভয়ঙ্কর হবে তা ওরা বেশ ভালো করেই জানে। আমরা এর ভিতর ওদের অনেক খবরই জেনেছি, সে ওরা বেশ ভালো করেই বুঝেছে, আর বুঝেছে বলেই আমাদের এইভাবে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করিয়ে এখানে হাত পা বেঁধে ফেলে রেখেছে। তা না করে আমাদের তো ঘুমন্ত অবস্থায় ওরা মেরে ফেললেই পারত। রামদাখানা তো ওদের কাছেই ছিল। আমাদের যে ঘুমন্ত অবস্থায় হত্যা করেনি সে ওদের অসীম দয়া বলেই মনে করতে হবে। ঘুমন্ত অবস্থায় মেরে ফেললে মৃত্যু যন্ত্রণা হয়তো আমরা বুঝতে পারতাম না, তাই তিলে তিলে একটু একটু করে মৃত্যুর কষ্টটা আমাদের বুঝিয়ে দেবার জন্য ওরা নিশ্চয়ই আমাদের সদ্য সদ্য মেরে ফেলেনি। এইভাবে দিনের পর দিন শুকিয়ে শুকিয়ে যখন সত্যি মরণের কোলে ঝাঁপিয়ে পড়ব, তখন ওরা আমাদের মৃতদেহ ওই গোপন গর্তের মধ্যে ফেলে দেবে। বাইরের জগৎ আর কোনোদিনও সে খবর পাবে না। আমার তো এরকমই ধারণা হচ্ছে। শঙ্করের কথা শুনে অজয় চুপ করে বসে হাঁটুর উপরে মাথা রেখে কি জানি ভাবতে লাগলো। শঙ্কর তাকে উৎসাহিত করে বলল, ছি অজয়, তুমি এর মধ্যেই দমে গেলে নাকি? আরে মনে নেই কলকাতায় আমাদের সেই কল্পনার কথা? সেই যে স্থির করেছিলাম আমরা দুজনে একটু বড় হয়ে দুর্জয় কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাব, দক্ষিণ মেরুর অজানা হিমশীতল অঞ্চলে নতুন দেশ আবিষ্কার করে সারা বাংলার মুখ উজ্জ্বল করব, আর নিভন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের রহস্যময় অজানা গহ্বরে প্রবেশ করে পাতালপুরীর রহস্যভেদ করব। এসব কিছু ভুলে গেলে? ছি, সামান্য কতকগুলো শয়তান মানুষের হাতে বন্দী হয়ে তুমি একেবারে ছেলে মানুষের মতো ঘাবড়ে গেলে যে। যতই হোক এরা মানুষ, পশু নয়, পিশাচ নয়, রাক্ষস নয়, অসুর নয়, অতি সাধারণ মানুষ। কতগুলো মানুষরূপী বর্বর জানোয়ার শুধু। এদের চক্রান্তে যদি আমাদের পরাজিত হতে হয়, ধিক আমাদের শিক্ষা দীক্ষায়, ধিক আমাদের বিদ্যা বুদ্ধিতে। শঙ্করের কথা শুনে অজয় লাফিয়ে উঠল উত্তেজনায়। তার সমস্ত শরীরের শিরা উপশিরায় যেন রক্ত গরম হয়ে চঞ্চল হয়ে উঠল। আবেগের সঙ্গে শঙ্করের দুটি হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে বললে, ক্ষমা করো ভাই শঙ্কর, ক্ষণিকের দুর্বলতায় মনটা আমার অবসন্ন হয়ে পড়েছিল। এখন আর সেই ভাব নেই। সত্যি তো, আমরা কেন ভয় করব এই ঘৃণিত জীবগুলোকে? হ্যাঁ, এদের শায়েস্তা করে তবে আমরা ছাড়ব। এখন বলো কি করতে হবে? সাবাস ভাই অজয়, এই তো চাই ভাই অজয়, এই তো চাই। এরকম বেপরোয়া হতে হবে আমাদের সব সময়। মরতে তো একদিন হবেই, কিন্তু আমাদের সে মৃত্যু হবে বীরের মতো। এইরকম ভাবে অন্ধকার ঘরে অসহায়ের মতো তিলে তিলে মৃত্যুবরণ করবার জন্য কিন্তু আমরা জন্মগ্রহণ করিনি, এটা মনে রেখো। আমাদের মৃত্যু অন্ধকারে নয়, আলোতে হবে। গোপন গুহার মধ্যে নয়, প্রকাশ্য গৌরব গরিমায় আমাদের মরণ হবে মহিমান্বিত। এসো, এখন এক কাজ করা যাক। কি কাজ করব ভাই শঙ্কর? এসো দুজনে মিলে ধরাধরি করে এই তক্তাখানি টেনে তুলি। একটা বেশ সুন্দর মতলব এসেছে আমার মাথায়। শঙ্কর আর অজয় দুজনে ধরাধরি করে তক্তাখানিকে টেনে ওপরে তুলল। ছাদের গায়ে ছিল মস্ত এক ফাটল। শঙ্কর তক্তাখানিকে একটু কাত করে সেই ফাটলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপরে অজয়কে বলল, এইবার দুজনে মিলে বেশ জোরে তক্তাখানিতে চাপ দেওয়া যাক। এসো। একটু জোরে চাপ দিতেই ছাদের ফাটলটা আরো খানিকটা ফাঁক হয়ে গেল। খানিকটা ইট সুরকি ঝরঝর করে নিচে ঝরে পড়ল। অজয়, আরো জোরে চাপ দাও। আর একটু চাপ দিতেই ছাদের অংশটা হঠাৎ হুড়মুড় করে ভেঙে নিচে পড়ল। অজয় আর শঙ্কর চট করে একপাশে সরে দাঁড়ালো মাথা বাঁচাবার জন্য। ছাদের কিছু অংশ এইভাবে ধসে পড়ায় সেই জায়গাটা বেশ খানিকটা ফাঁকা হয়ে গেল। বাহ, এত সহজেই যে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে তা আগে ভাবতে পারিনি। বাড়িটা যে এত পুরনো ঝুরঝুরে, বাইরে থেকে দেখে তা মনে হয় না। বাড়িটা এ যুগের নয়, তা দেখলেই বোঝা যায়। ইটগুলোর আকারও আধুনিক কালের মতো নয়, খুব ছোট ছোট আকারের ইট। মন্দিরটা নিদেন পক্ষে 150-200 বছর আগের তৈরি বলেই তো মনে হয়। বাড়িটা শোচনীয় অবস্থা আর আশেপাশের ঝোপ জঙ্গল দেখে মনে হয় বহুদিন এই অঞ্চলে লোকের বসবাস নেই। তার উপর যে কেউটে সাপের আড্ডা, বাপরে বাপ, ভাবতেই শরীরটা শিউরে ওঠে। শয়তানদের থাকার উপযুক্ত জায়গা যে এটা, সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। মন্দিরের দেবতা কোথাও উধাও হয়েছেন জানি না, কিন্তু তার অন্তর্ধানের সুযোগে শয়তানের চেলাচামুন্ডারা বেশ মৌরিশি পাট্টা গেড়ে বসেছে এখানে।
এবার এসো অজয়, আর সময় নষ্ট করে কাজ নেই। রাতারাতি আমাদের কাজ শেষ করতে হবে। দুর্বৃত্তের দল এখনো নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বোধহয়, কখন জেগে পড়বে কিছুই ঠিক নেই। ছাদের ফাঁক দিয়ে আমাদের এক্ষুনি বাইরে বেরিয়ে পড়তে হবে, কিন্তু অতখানি উঁচুতে উঠবো কি করে? তার জন্য কিচ্ছু ভাবতে হবে না, তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও। আমি তোমার কাঁধে দাঁড়িয়ে ফাঁক দিয়ে খুলে বাইরে বেরিয়ে পড়ি। আর আমি? সে ব্যবস্থাও আমি করব। তোমাকে এভাবে ফেলে আমি পালাবো না। মুচকি হাসি হেসে শঙ্কর বললে, যে দড়ি দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছিল সেই একটা দড়ি হাতে নিয়ে শঙ্কর অজয়ের কাঁধের ওপরে উঠে ছাদের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপরে দড়িটা ঘরের ভেতরে নামিয়ে রেখে দিয়ে বললে, অজয়, আমি শক্ত করে ধরে আছি দড়িটা, তুমি এটা বেয়ে উপরে উঠে এসো। দড়ি বেয়ে তরতর করে অজয়ও ছাদের ওপরে উঠে এলো। ব্যাস, এইবারে অনেকটা তারা ভরা আকাশ, গভীর নিস্তব্ধ রাত্রি, মাঝে মধ্যে হাওয়া বয়ে চলেছে। জঙ্গলের অগুন্তি গাছপালায় পাতায় পাতায় এক টানা ঐক্যতান বেজে চলেছে ঝরঝর শব্দে। চারিধারে অসীম শূন্যতা, অবাধ নিস্তব্ধতা। মধ্যে মধ্যে দুই একটা রাত জাগা পাখির কর্কশ শব্দ দূর, অতি দূর হতে কানে ভেসে আসছে। হঠাৎ সমস্ত নিস্তব্ধতার সাগরে শব্দের ঢেউ তুলে একপাল শিয়াল চিৎকার করে উঠল। আমার মনে হয় রাত্রি এখনো খুব বেশি হয়নি। আন্দাজে কি করে বুঝলে? ঠিক আন্দাজে নয় ভাই অজয়, মনে নেই আমাদের স্কুলে ভূগোলের মাস্টারমশাই একদিন আকাশের সপ্তর্ষি মণ্ডল দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন রাত্রির কোন সময়ে তারাগুলো আকাশের কোথায় থাকে? ওই দেখো, সপ্তর্ষি মণ্ডলের অবস্থান এখন কোথায় দেখেছো? রাত্রি 12টার সময় ওই 7টি তারা আকাশের ঠিক এই জায়গাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে বটে, কিন্তু ধন্যী ভাই তোমার স্মৃতিশক্তি, আমি কিন্তু একদম ভুলে গেছি সেসব কথা। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ছায়াপথ সম্পর্কে অনেক কথাই ভূগোলের মাস্টারমশাই আমাদের বলেছিলেন। আমার কিন্তু বিশেষ কিছু মনে নেই, এমনকি ধ্রুব তারাটা পর্যন্ত এখনো চিনে উঠতে পারিনি। এখন গ্রহ তারার কথা থাক, চলো কলকাতায় গিয়ে আবার সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। আপাতত আকাশের গবেষণা ছেড়ে পৃথিবীর গবেষণায় মন দেওয়া যাক। আকাশকুসুম ছেড়ে বর্তমানের কঠোর সত্যটাকে এখন ভালো করে উপলব্ধি করা যাক। হাসতে হাসতে শঙ্কর বলল, এবার আমাদের কর্তব্য কি? সুব্রতকে উদ্ধার করা? শুধু সুব্রতকে নয়, যতগুলো ছেলে এখানে বন্দী আছে সকলকে উদ্ধার করা, আর এই শয়তানগুলোর পাপবৃত্তি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। অত্যন্ত দৃঢ় এবং গম্ভীর স্বরে শঙ্কর এই কথাগুলি বলল। শঙ্কর, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। যতই তোমার সঙ্গে মিশছি ততই তোমার চরিত্রের মাধুর্যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অজয় বেশ ভালোভাবেই জানে সাধারণ বাঙালির ছেলে আর শঙ্করের মধ্যে সব বিষয়ই পার্থক্য অনেকখানি। শঙ্করকে সে কখনো মিথ্যা কথা বলতে শোনেনি, এজন্য সমস্ত স্কুলের শ্রদ্ধা সে আকর্ষণ করেছে। স্কুলের মাস্টাররা পর্যন্ত শঙ্করকে সমীহ করেন। শঙ্করের মনের বল অসাধারণ, অন্যায় সে সহ্য করতে পারে না কোনো সময়। শরীরের ক্ষমতাও তার কম নয়। অজয়দের পাড়ায় যে মহাবীর ব্যায়ামশালা আছে, শঙ্কর তাতে রীতিমতো ব্যায়াম অভ্যেস করে। অজয়ও তার উপদেশে সম্প্রতি সেখানে ভর্তি হয়েছে। এক জাপান ফেরত ভদ্রলোক রোজ এসে সেখানে জুজুৎসু শেখান। শঙ্কর অল্প দিনের মধ্যেই সেই বিদেশি প্যাঁচগুলি অনেকগুলো কায়দা করে বেশ আয়ত্ত করে ফেলেছে। বক্সিংও সে জানে। অজয়ের এখনো বেশ মনে আছে সেই দিনের কথা। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে এক নিরীহ বাঙালি ভদ্রলোকের সঙ্গে এক পাঞ্জাবি ট্যাক্সি চালকের ভাড়া নিয়ে কি গোলমাল হয়। স্বর্ণামাকা ড্রাইভারটা সমস্ত বাংলা জাতিকে উদ্দেশ্য করে অকথ্য অশ্রাব্য ভাষায় গাল দিতে আরম্ভ করে। রাস্তায় ভিড় জমে যায়, জনতার অধিকাংশই বাঙালি। সকলেই সেই পাঞ্জাবির অকথ্য ভাষা নীরবে হজম করতে লাগলো। দু একজন ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ জানালো বটে, কিন্তু তাও হলো বৃথা, নিষ্ফল। ড্রাইভারটার গলা ক্রমে সপ্তমে চলল, গালাগালির ভাষা আরো নিকৃষ্ট হলো এবং শেষ পর্যন্ত সে এসে ভদ্রলোকের ঘাড় ধরল। ঠিক এমনি সময় শঙ্কর বাঘের মতো লাফিয়ে পড়ল পাঞ্জাবিটির ঘাড়ে। পরপর প্রচণ্ড বেগে এক মারাত্মক ঘুষি লাগালো তার নাকে। ঝরঝর করে ড্রাইভারটির নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো। সমস্ত বাঙালি জনতা এই তরুণ যুবকের অদ্ভুত ক্ষমতা আর অসীম সাহসের পরিচয় পেয়ে শ্রদ্ধায় মাথা নিচু করল। আর একবার দেশে যাবার সময় রেলগাড়িতে 3টি মাতাল গোড়াকে শঙ্কর একাই এমন শিক্ষা দিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি।
এই রকম অজস্র ছোট বড় ঘটনার মধ্যে দিয়ে শঙ্করের চরিত্রের যে আসল পরিচয় অজয় পেয়েছে তা সে জীবনে কখনো ভুলতে পারবে না। তাই শঙ্করের সঙ্গে সমস্ত দুঃখ বরণ করতে সে সব সময় রাজি। শঙ্করের উপরে তার অগাধ বিশ্বাস, অসাধারণ নির্ভরতা। এবার আমাদের কি করা উচিত ভাই শঙ্কর? বসু, একটু ভেবে নি। সর্বপ্রথম আমাদের সুব্রতকে উদ্ধার করে কোথাও গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে হবে। তারপর অন্যান্য ছেলেদের সন্ধান করব। তারও আগে আর একটা কাজ আছে। কি কাজ? শয়তানগুলো দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঘুম দিচ্ছে। একটা মতলব আমার মাথায় এসেছে, বুঝলে? এসো আমার সঙ্গে। ছাদের ওপর থেকে শঙ্কর আর অজয় টপ টপ করে নিচে নেমে পড়ল। তারপরে ধীরে ধীরে এগিয়ে গেল সেই চত্বরের দিকে। খুব সন্তর্পণে সিঁড়ি বেয়ে ওপরে উঠে শঙ্কর ফিসফিস করে বললে, বড় ঘরখানাতে মাত্র একটা দরজা, তাও ভেতর থেকে বন্ধ। দাঁড়াও, এক কাজ করা যাক। এই বলে শঙ্কর ধীরে ধীরে এগিয়ে নিঃশব্দে দরজার বাইরের দিকটার শিকলটা দিল আটকিয়ে। আশেপাশের দু চারখানা ছোট ছোট কুঠুরি ছিল, সেইগুলোর দরজাগুলিতেও সে শিকল দিয়ে দিল। এই কাজ সেরে শঙ্কর বলল, এইবার অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। লোকগুলো চট করে এখন আর বাইরে বেরোতে পারবে না। এবার এসো, আমরা সুব্রতকে অন্ধ কারাগার থেকে মুক্ত করবার চেষ্টা করি। আবার শঙ্কর আর অজয় এগিয়ে গেল সুব্রতর ঘরের কাছে। বাইরে থেকে কুঠুরিটাকে একখানা ঘর বলি তো মনে হয়, কিন্তু ভিতরে আছে দুখানা কুঠুরি। একটাতে আমরা বন্দি ছিলাম, আর একটাতে আটক আছে সুব্রত। শঙ্কর আর অজয় এবার উঠে এলো সেই কুঠুরিটার ভাঙা ছাদের ওপরে। ছাদটা ভালো করে পরীক্ষা করে শঙ্কর আবার বললে, সাদা ছাদটাই ফাটলে ভর্তি। একটু চেষ্টা করলে এদিকের ছাদটাকেও ফাটিয়ে ফেলা যায়। ছাদ ভাঙলে সুব্রতর মাথায় চোট লাগতে পারে। তা যে এক কাজ করা যাক, কুঠুরিটার দরজায় যে তালা লাগানো আছে সেটা ভাঙবার চেষ্টা করা যাক। দরজাটা খুলতে পারলে সমস্ত ব্যাপারটা সোজা হয়ে যাবে। মন্দ বলনি অজয়, তাই এবার চেষ্টা করা যাক, চলো। শঙ্কর আর অজয় এবার ছাদ থেকে নেমে কুঠুরিটার দরজার কাছে এসে দাঁড়ালো। সেকালে যুগের বেশ ভারী আর মোটা দরজা। নিচের দিকের খানিকটা অংশ যেন ঘুম ধরা বলে মনে হচ্ছে। দরজার শিকলটা নিচের দিকে লাগানো। দেখো শঙ্কর, বেশ মজবুত তালা আটকানো এতে। তালাটা সহজে ভাঙা যাবে বলে তো মনে হচ্ছে না। তাই তো আমি ভাবছি, আলিগড়ের শক্ত তালা ভাঙতে হলে যন্ত্রপাতির দরকার। দেশলাইটা জেলে বেশ ভালো করে তলাটা পরীক্ষা করে অজয় বলল, একটা শক্ত পাথর জোগাড় করো দেখি, যদি তালাটা কোনো রকমে ভাঙা যায়। না না, তাতে সন্দেহজনক আওয়াজ হবে, শব্দে লোকগুলো জেগে উঠতে পারে। অবশ্য তাতেও আমাদের আপাতত ভয়ের কোনো কারণ নেই। শিকল এঁটে সব ব্যাটাকে আটক করেছি, কিন্তু তবুও নিঃশব্দে যাতে কাজ শেষ হয় তার চেষ্টা করাই ভালো। এই বলে শঙ্কর আবার দেশলাই জেলে দরজার সেই ঘুম ধরা অংশটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে পরীক্ষা করার পরে সে চুপ করে খানিকটা কি চিন্তা করলো। তারপরে আবার একটা দেশলাই কাঠি জেলে সে ঘুম ধরা জায়গাটায় আগুন ধরিয়ে দিল। পরপর করে দরজার সেই জীর্ণ অংশটা পুড়তে লাগলো, আর দেখতে দেখতে মস্ত একটা গর্ত হয়ে গেল। যতখানি জায়গায় ঘুম ধরা ছিল অতি সহজেই সেই অংশটা জ্বলে আগুন হয়ে ধীরে ধীরে নিভে গেল। শঙ্কর ডাকল, সুব্রত। ভেতর থেকে উত্তর এলো, এই যে আমি শঙ্করদা। দেখো তো এই ফাঁক দিয়ে তুমি বেরিয়ে আসতে পারো কিনা। সুব্রত সেই ফাঁকের ভেতর দিয়ে মাথা গলাতে চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। বলল, ফাঁকটা আর একটু বড় হলে আমি অনায়াসে বেরিয়ে যেতে পারতাম। দাঁড়াও দেখছি, রোসো। বলে শঙ্কর সেই ফাঁকা জায়গাটায় জোরে দরাম করে একটা লাথি বসিয়ে দিল। আরো খানিকটা অংশ গ্যাচ করে ভেঙে গেল। এবার দেখো তো। হ্যাঁ, এবার মাথা গলাতে পেরেছি। এই বলে সুব্রত একটু চেষ্টা করে বাইরে বেরিয়ে এলো। তারপরে দু হাতে শঙ্করকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। শঙ্করদা শিগগিরই চলো পালাই, এই খুনে ডাকাদের আড্ডা থেকে পালাই। জানতে পারলে আমাদের কপালে আরো দুঃখ আছে, কারোর রক্ষে নেই শঙ্করদা। মিথ্যে ভয় পেও না ভাই সুব্রত। তোমাকে যখন উদ্ধার করতে পেরেছি তখন এটা বিশ্বাস করো, আমরা বেঁচে থাকতে তোমার গায়ে আর কেউ আঁচড় কাটতে পারবে না। এখন তবে পালাবে না আমাকে নিয়ে? হ্যাঁ, কাতর স্বরে সুব্রত প্রশ্ন করল। পালাবো নিশ্চয়ই ভাই সুব্রত, পালাবো। তবে এখন নয়, আরো কিছু কাজ বাকি আছে আমাদের। অসহায় আরো যে কটি বন্দি ছেলে এখানে আছে তাদেরও উদ্ধার করা দরকার।
তোমাকে আপাতত কোনো নিরাপদ গোপন জায়গায় রেখে আমরা ওই হতভাগ্য ছেলেদের উদ্ধারের চেষ্টা করব। তুমি নিশ্চয়ই জানো কোথায় ওদের বন্দি করে রেখেছে। হাড়ির মধ্যে যে শিশুগুলো আছে তাদের রাখা হয়েছে এই আসল মন্দিরে বড় ঘরখানিতে। বাকি ছেলেগুলো আশেপাশে ঘরেই আটক আছে। ওই শোনো বাচ্চা ছেলেদের কান্নার শব্দ। ইস, কি ভয়ঙ্কর! শঙ্কর আর অজয় কান পেতে শুনল মন্দিরের বড় ঘরখানার দিক থেকে ভেসে আসছে দুটো কচি ছেলের কান্না, বুক ফাটা গোঙানির শব্দ। শঙ্করের শরীরের রক্ত রাগে যেন টকবক করে ফুটতে লাগলো। বলল, ইচ্ছে করছে রাস্কেলগুলোকে জীবন্ত ধরে ডালকুত্তা দিয়ে খাওয়াই। বোধহয় ওদের খুব মারধর করছে। এই অমানসিক অত্যাচারের কথা শুনে অজয়ের মাথা ঘুরে গেল। ছেলেগুলো এইভাবে বন্দি অবস্থায় না থাকলে ডাকাতগুলোকে সব শুদ্ধ আগুনে পুড়িয়ে মারতাম। শিকল এটে সব কটাকে আটক করে ফেলেছি। অগ্নিকাণ্ডের পর্বটাও বেশ সহজেই শেষ করতে পারতাম। অজয়, তুমি সুব্রতকে নিয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে গিয়ে অপেক্ষা করো। আমি একলাই একটু চেষ্টা করে দেখি। না শঙ্করদা, তোমাকে একলা ফেলে এভাবে আমি কোথাও লুকিয়ে থাকতে পারবো না। আমি আর অজয়দা দুজনেই তোমাকে সাহায্য করতে চেষ্টা করব। শঙ্কর মৃদু হাসি হেসে বললে, আচ্ছা বেশ, তাই থাকো। বিপদে পড়লে তিনজনে একসঙ্গেই পড়া যাবে। আমাকে কিন্তু তখন দোষ দিতে পারবে না। কখনো না। এদিকে রাত প্রায় ভোর হয়ে এলো। ঘুটঘুটে ঘুমোট অন্ধকার ভাবটা ক্রমে যেন পাতলা হয়ে এলো। চারিধারে ফুটে উঠল অনেকটা কাক জ্যোৎস্নার আমেজ। একে একে জেগে উঠল বুনো পাখির কলকলালি। শেষ প্রহরের ডাক ডেকে শেয়ালের দল তাদের এ রাতের মতো কর্তব্য শেষ করলে। আকাশের সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ছায়াপথ, ধ্রুবতারা প্রভৃতি গ্রহ নক্ষত্রগুলি ক্রমে কোন অনন্ত অসীম অদৃশ্য লোকে একে একে মিলিয়ে যেতে লাগলো। রাত যে কাবার হয়ে এলো, অথচ বাকি ছেলেগুলোকে উদ্ধার করবার কোনো ব্যবস্থাই এখনো পর্যন্ত করা গেল না। মুশকিলের কথা হচ্ছে এই যে প্রতি ঘরেই সেই শয়তানগুলো রয়েছে। সুব্রত একা ঘরে বন্দি ছিল বলে আমরা তাকে এত সহজে উদ্ধার করতে পেরেছি। এই যে এই বড় ঘরটাই আছে ছোট ছোট বাচ্চাগুলো। সেই ঘরে থাকে ওদের সর্দারটা, সেই কানা শয়তানটা। আর অন্যান্য ঘরে আছে ভাড্ডু, শিউরতন প্রভৃতি শয়তানের চেলা চামুন্ডারা। এই জন্যই তো একটু চিন্তার মধ্যে পড়ে রয়েছি। এদিকে প্রায় ভোর হয়ে এলো। এক্ষুনি জেগে পড়বে লক্ষ্মী ছাড়াগুলো। দিনের আলোতে বিশেষ সুবিধা করতে পারবো বলে তো মনে হচ্ছে না, বিশেষত যেরকম ক্ষেপে আছে ওরা আমাদের উপর। শঙ্করের কথা শুনে অজয় বলল, এবার আমাদের ধরতে পারলে আর সহজে ছাড়বে না। জীবন্ত পুড়িয়ে মারবে, কিংবা অষ্টমীর পাঁঠার মতো বেঁধে বলি দেবে। অজয়ের কথা শুনে সুব্রতর মুখ শুকিয়ে গেল। সে শুষ্ক গলায় কাঁপতে কাঁপতে বললে, শঙ্করদা, শিগগিরই পালিয়ে চলো মৃত্যু আস্তানা থেকে। এখানে থাকলে আমরা আর কেউ বাঁচবো না। ভয় পেও না ভাই সুব্রত। যেভাবে ওদের শিকল আটকে রেখেছি, এখন টের পেলে ওরা চট করে বেরিয়ে আসতে পারবে না। শঙ্করের কথা শুনে অজয় বলল, এক কাজ করা যাক। এসো শঙ্কর, আপাতত আমরা সুব্রতকে নিয়ে ফিরে যাই। তারপর থানায় খবর দিয়ে পুলিশের দল নিয়ে এই দলশুদ্ধ ডাকাতগুলোকে গ্রেপ্তার করিয়ে দিই। এখন আর আমরা বিশেষ কিছু সুবিধে করতে পারবো বলে মনে হচ্ছে না। এই পর্যন্ত বলেই অজয় শশব্যস্ত হয়ে উঠল। ওই শোনো শঙ্কর, কিসের আওয়াজ? সুব্রত অস্থির হয়ে বলে উঠল, ওই শোনো শঙ্করদা, ওরা কি ভীষণ ভাবে দরজা ধাক্কা দিচ্ছে। লোকগুলো জেগে উঠেছে, টের পেয়ে গেছে যে ওরা ঘরের মধ্যে আটকা পড়েছে। এক্ষুনি দরজা ভেঙে বেরিয়ে পড়বে। অজয়, তুমি সুব্রতকে একটু আড়ালে ওই ইটের পাঁজাটার পাশে লুকিয়ে রেখে এসো, দেখি আমি কি করতে পারি। সুব্রতর হাত ধরে অজয় তাকে ইটের পাঁজাটার আড়ালে বসিয়ে দিয়ে ফিরে এলো। হাতে নিয়ে এলো একখানা রামদা। এই নাও শঙ্কর, সেই রামদাখানা। শয়তানগুলো নজরে হয়তো পড়িনি। হুড়মুড় করে দরজার একটা পাট ভেঙে পড়ল। রামদাখানা হাতে নিয়ে এক লাফে শঙ্কর দরজাটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপরে দাটা ভয়ঙ্করভাবে নাড়তে নাড়তে চিৎকার করে উঠে বলল, এক পা কেউ বাইরে বের করেছো কি, এক কোপে মুন্ডুটা শরীর থেকে খসিয়ে ধুলোয় লুটিয়ে দেবো বলে দিলাম। একটা লোক বাইরে বেরোতে গিয়ে শঙ্করের সেই খড়গধারী চণ্ডরূপ দেখে আবার চট করে ভেতরে ঢুকে গেল। অজয় পেছন দিক থেকে চিৎকার করে উঠল, শঙ্কর, শঙ্কর! এবার তার স্বরে যেন ভয়ের আর কোনো আভাস নেই। সে স্বর আনন্দে উজ্জ্বল। শঙ্কর পেছন দিকে তাকিয়ে দেখে সিঁড়ি বেয়ে উঠে আসছেন তারা কিশোর বাবু। তার সঙ্গে আরো দুটি পুলিশের লোক
আর এক দল কনস্টেবল। শঙ্কর আনন্দে প্রফুল্ল হয়ে বলল, শিগগির গ্রেপ্তার করো ওই নরকের কীটগুলোকে, নররূপী পিশাচগুলোকে, শিগগির। দারোগাবাবু রিভলভার বাগিয়ে যেই আরো কিছুটা এগিয়ে আসতে গেছেন, হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে পেছনে হটে গেলেন। তার পায়ের সামনে আছড়ে পড়ল একটা প্রকাণ্ড কালো কেউটে সাপ। সাপটাকে দেখে কনস্টেবলের দলও যেন একটু ঘাবড়ে গেল, তারপরে ছত্রভঙ্গ হয়ে পড়ল। এই সুযোগে একটা দস্যু যেই পালাতে গেছে, অমনি সুব্রত তাকে দু হাতে জড়িয়ে ধরে ফেলল। তারাকিশোরবাবু হঠাৎ সেই কেউটে সাপের লেজ ধরে তুলে নিলেন, তারপরে হাসতে হাসতে বললেন, কাঠের বিড়াল কখনো ইঁদুর ধরতে পারে? দারোগাবাবু একটু আশ্চর্য হয়ে বলল, তার মানে এই দেখুন, একটা কালো রং করা কাঠের সাপ। লোককে ভয় দেখাবার উদ্দেশ্যে ধনুকের সাহায্যে তীরের মতো এটাকে ছুঁড়ে মারা হয়। ওই দেখুন, লোকটার হাতে ধনুক রয়েছে। এবার শঙ্করের কাছেও ব্যাপারটা জলের মতো সোজা হয়ে গেল। এই নকল কেউটেকেই তারা আসল সাপ বলে ভয় করেছিল। দারোগাবাবু পুলিশের দলটাকে আদেশ দিলেন, সমস্ত লোকগুলোর হাতে হাত করা লাগিয়ে গ্রেফতার করো, দেখবে যেন একটা লোকও পালাতে না পারে। পুলিশের দল একে একে সমস্ত শয়তানগুলোকে গ্রেপ্তার করে ফেলল, দড়ি দিয়ে আচ্ছা করে তাদের বাঁধল। তারাকিশোরবাবুর সঙ্গে দারোগা ছাড়াও আরেকজন যে পুলিশের লোক এসেছিলেন, তিনি একজন গোয়েন্দা। বিন্ধ্যাচল অঞ্চলে একটা সংঘবদ্ধ দস্যুর দল ধরবার জন্য তিনি সম্প্রতি এই দেশে এসেছিলেন। আজ সেই দল ধরা পড়ল। তিনি বললেন, এই দলটি শুধু ডাকাতি করে না, নানা জায়গা থেকে ছোট ছোট ছেলে চুরি করে নিয়ে আসে, আর তাদের হাত পা বিকৃত করে চোখ অন্ধ করে বড় বড় শহরে ভিক্ষাবৃত্তি করতে পাঠায়। বিকৃত হাত পা যুক্ত শিশুদের ভিক্ষা করতে দেখলে স্বভাবতই লোকেদের দয়ার সঞ্চার হয়, কাজেই তাদের দিয়ে এই দলের আয়ও হয় প্রচুর। এই সংঘবদ্ধ দলটার ঘাঁটি আছে ভারতের নানা জায়গায়। এই বৃন্ধ্যাচল অঞ্চলে এদের বেশ বড় রকমের আড্ডার খবরও পুলিশ কিছুদিন হলো পেয়েছিল। আজ সুব্রতর খোঁজ করতে এসে এই গোপন ঘাঁটির সন্ধান পাওয়া গেল। তারাকিশোরবাবু প্রশ্ন করলেন, সুব্রতর খোঁজ পেলে শঙ্কর? এই যে মাস্টারমশাই, আমি। ইটের পাঁজার আড়াল থেকে সুব্রত এক ছুটে বেরিয়ে এলো। পুলিশ সদল বলে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। সব ডাকাতগুলোকেই গ্রেপ্তার করা হয়েছে। সেই কানা সর্দার, ভাট্টু, শিবরতন আর যে লোকটা হাঁড়ি ভরা দুধ মাথায় নিয়ে আসছিল, কেউই আর ধরা পড়তে বাকি নেই। ঘরের এক জায়গায় কয়েকটা বড় বড় হাঁড়ি, তার মধ্যে বসে আছে কয়েকটি দুধের শিশু। এ দৃশ্য দেখলে অতি পাষাণ হৃদয়ও গলে যায়। গোয়েন্দাবাবু বললেন, এই দেখুন কি রকম উপায় এরা শিশুদের হাত পা বিকৃত করে। এই হাঁড়ির ভিতর এদের রাত দিন বসিয়ে রাখা হয়, কাজেই হাত পাগুলি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, বেঁকে চুড়িয়ে দুমড়ে যায় একেবারে। এদের দেখিয়ে বেশ ভালোই উপার্জন হয় ওই দুর্বৃত্তগুলোর। নানা ঘর থেকে আরো কয়েকটি ছেলেকে উদ্ধার করা হলো। ঠিক সময় আপনারা এসে পড়েছেন মাস্টার মশাই, না হলে এদের উদ্ধার করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যেত। শঙ্কর সংক্ষেপে তারাকিশোরবাবুর কাছে তাদের রোমাঞ্চকর অভিযানের কথা বলল। তারাকিশোরবাবু আবেগের সঙ্গে শঙ্করকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সাবাস সাবাস শঙ্কর, তোমার মতো ছেলে বুকে ধারণ করে যে কোনো দেশ ধন্য হয়ে যায়। তুমি সারা বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছ। তুমি আমাকেও হার মানিয়েছ শঙ্কর। এইভাবে বিনা অস্ত্রে, বিনা লোকজনে তুমি যে দুঃসাহসিক কাজ করেছ, তার জন্যে আমি তোমাকে প্রাণের অভিনন্দন জানাচ্ছি। অজয়, তোমাকেও ধন্যবাদ। উপযুক্ত গুরুর যোগ্য চালা তুমি। শুধু শরীরের শক্তিতেই যে সব সময় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না হে, বুদ্ধিরও দরকার পড়ে। আর শঙ্কর তা প্রমাণ করে দিল। শঙ্কর বড় হলে বেশ পাকা গোয়েন্দা হতে পারবে, আর অজয়ও তার উপযুক্ত চেলা হতে পারবে। এই বলে দারোগাবাবু হো হো করে হেসে উঠলেন। আমি আন্দাজ করেছিলাম তোমরা চুপচাপ বসে থাকবার ছেলে নও শঙ্কর। নিশ্চয়ই তোমরা সুব্রতর খোঁজে যাবে। আমার অনুমানই শেষ পর্যন্ত ঠিক হলো দেখছি। পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করে অনেক চোরাই মাল আর টাকা কড়ি বের করলো। আর একটি কাঠের সিন্ধুকে পাওয়া গেল
দামি দামি হীরা জহরতের অলংকার। দারোগাবাবু বললেন, এই নিশ্চয়ই সেই জমিদার বাড়ির ডাকাতির মাল। তাদের অনেক টাকার জিনিসপত্র চুরি গেছিল। শঙ্কর তারাকিশোরবাবুকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আপনাদের এখানে আসতে এত দেরি হলো কেন? আমরা তো প্রতি মুহূর্তে আপনাদের আসার আশা করছিলাম। আপনারা আরও কিছু আগে দলবল নিয়ে এসে পড়লে আমাদের এতটা বিপদে পড়তে হতো না। বাপরে, যা ফাঁড়া কেটেছে আমাদের! শঙ্করের বুদ্ধি আর সাহসের জোরেই এই দুর্দান্ত শয়তানগুলোর হাত থেকে আমরা বেঁচে গেছি। লোকগুলো মানুষ নয় তো পিশাচ, মানুষ বেশি কেউটে। তারাকিশোরবাবু একটু হেসে উত্তর দিলেন, আমি অনুমানে বুঝেছিলাম তোমরা সুব্রতর খোঁজে বেরিয়ে পড়বে, কিন্তু এভাবে যে তোমরা কাজ উদ্ধার করবে তা আমি অনুমানও করতে পারিনি। আমাদের এই অঞ্চলে আসতে একটু দেরিই হয়ে গেল। কেন স্যার? আপনি তো কাল রাত্রেই থানায় গিয়েছিলেন পুলিশের সাহায্য নিতে। তবে কি আপনারা কাল রাত্রে বেরোতে পারেননি? হ্যাঁ, রাত্রেই বেরিয়ে পড়েছিলাম পুলিশের দল নিয়ে। সঙ্গে গোয়েন্দা বাবুটিকে নিয়ে আমাদের খুব সুবিধাই হয়ে গেল। তিনিও এসেছেন এই দলটিকে ধরবার জন্যে। তবে তবে এত দেরি হলো কেন আপনাদের? হ্যাঁ, সুব্রত প্রশ্ন করল। আমরা ভুল জায়গায় গিয়ে পড়েছিলাম। একটু হেসে তারাকিশোরবাবু উত্তর দিলেন, ভুল জায়গায়? একসঙ্গে শঙ্কর এবং অজয় আর সুব্রত প্রশ্ন করল। হ্যাঁ, আমরা একটু বোকাই বনে গিয়েছিলাম। শোনো, সংক্ষেপে সেই কথাই বলছি। এই বলে তারাকিশোরবাবু আবার শুরু করলেন, তোমাদের বাড়িতে রেখে আমি সোজা এসে হাজির হলাম থানায়। দারোগাবাবু সে সময় থানাতে বসেই কি একটা জরুরি কাজ করছিলেন। নতুন দারোগাবাবুটিও তার পাশে একটা আরাম কেদারায় বসে ঝিমুচ্ছিলেন। দারোগাবাবু তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। আমার মুখে সুব্রতর কথা শুনে গোয়েন্দা বাবুটি আমাকে আশ্বাস দিয়ে বললেন তিনি এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করবেন। তার কাছেই জানলাম এই অঞ্চলে দুর্বৃত্তদের একটা গুপ্ত আড্ডা আছে। তিনি সেই আড্ডার খোঁজ করতেই এদেশে এসেছেন, কিন্তু আড্ডাটা যে কোথায় তার কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সেই রাত্রেই পরামর্শ করে বেরিয়ে পড়লাম, কিন্তু কেউই তখনো পর্যন্ত এই গুপ্ত আড্ডার সন্ধান জানি না। আমাদের মধ্যে রামবিশুন নামে একটি কনস্টেবল বলল, হুজুর, আমার মনে হয় জঙ্গলের পূর্ব দিকে গেলে আমরা এই শয়তানদের আড্ডার খবর নিতে পারি। সম্প্রতি কয়েকজন বেদিয়া গোছের লোক ওই জঙ্গলে সেই তাঁবু গেড়ে আছে। তার কথায় সায় দিল রঘুনন্দন নামে আরেকটি কনস্টেবল। সে বলল, হ্যাঁ হুজুর, বেদিয়ারা দিনের বেলায় শহরে ছুরি কাঁচি বিক্রি করে, বানরের খেলা দেখায়, আর সুযোগ সুবিধা পেলেই চুরি জুয়া চুরি করে। তাদের আমিও সন্দেহ করি। দারোগাবাবু তাদের কথায় সায় দিলেন। গোয়েন্দাবাবু বললেন, উপযুক্ত গুরুর যোগ্য চেলা তুমি। তাহলে চলুন, খুব সাবধানে, খুব হুঁশিয়ার হয়ে সেই বেদিয়ার আড্ডার সন্ধান করি। একেবারে ওদের গ্রেপ্তার করে নিয়ে আসবো। আমারও বিশ্বাস হলো এই বেদিয়ার দলই সুব্রতকে পাকড়াও করে নিয়ে গেছে। হয়তো রাতের মধ্যেই তাদের সেই গোপন ঘাঁটি থেকে তাকে উদ্ধার করে আনতে পারবো পুলিশের সাহায্যে। গভীর অন্ধকার রাত। একজন কনস্টেবল আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পথ বলতে বিশেষ কিছুই নেই, তবে নদীর তীর দিয়ে আমরা বালুর চড়ায় চড়ায় হেঁটে চললাম অতি সাবধানে। এইভাবে 1 ঘন্টা প্রায় কাবার হয়ে গেল, কিন্তু কই সে গোপন আড্ডা? জঙ্গল ক্রমেই বেড়ে উঠছে, কিন্তু বেদিয়াদের আস্তানার কোনোই পাত্তা পাওয়া যাচ্ছে না। দারোগাবাবু বললেন, সাধারণত কোথাও বেদিয়ার দল এলে আমরা আইন মতো তাদের উপর নজর রাখি, কিন্তু কনস্টেবলদের মুখে আজই আমি এই বেদিয়া দলের কথা প্রথম শুনলাম। দারোগাবাবুর কথা শুনে রামবিশুন বলল, না হুজুর, আমি নিজের চোখে বেদিয়াদের দেখিনি। রঘুনন্দন কনস্টেবল নিজের চোখে দেখেছে। না হুজুর, আমিও নিজের চোখে তাদের দেখিনি। জগবিহারী আমাকে এই খবর দিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। আরে আরে ছি ছি ছি, এ কথা আমি বলিনি হুজুর। জগবিহারী আর যাই করুক, কখনো মিথ্যা কথা বলে না। আমি কোনো বেদিয়াকে এ অঞ্চলে দেখিনি। শেষ পর্যন্ত দেখা গেল কনস্টেবলদের মধ্যে কেউই বেদিয়াদের দেখেনি। গোয়েন্দাবাবু বললেন, বেদিয়াদের কেউ দেখুক না দেখুক,
এখানে যে বদমাইশদের একটা গুপ্ত ঘাঁটি আছে সে বিষয়ে আর ভুল নেই। তারা বেদিয়াই হোক, বেদুইনি হোক বা পশ্চিমা গুন্ডাই হোক, আমাদের কাছে একই কথা, তাদের আড্ডা আমাদের বের করতেই হবে। এই রকম ভাবে আলোচনা করতে করতে আমরা পথ চলতে লাগলাম। জঙ্গল ক্রমেই নিবিড় হয়ে উঠছে, চারিধারে একটা থমথমে ভাব। হঠাৎ গোয়েন্দাবাবু ফিসফিস করে বললেন, ওই দেখুন, ঝোপের আড়ালে একটি লোক বসে আছে চুপচাপ। হ্যাঁ, সত্যিই তো একটা লোক, ঝোড়ো কাকের মতো চেহারা বলে মনে হচ্ছে। দারোগাবাবু গলার স্বর অসম্ভব রকম নামিয়ে দিয়ে বললেন, লোকটার মতলব ভালো বলে মনে হচ্ছে না। অন্ধকারে নিবিড় জঙ্গলের ধারে এইভাবে বসে থাকাটা একেবারেই অর্থহীন নয়। আসুন, ওকে আগে আমরা গ্রেফতার করি। এখন নয়, ওই দেখুন লোকটা আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়িয়েছে, ওই পালাচ্ছে বোধহয়। পাকড়াও করবো লোকটাকে? না, এখন পাকড়ালে সব উদ্দেশ্য পণ্ড হবে। ওকে আমাদের গোপনে অনুসরণ করতে হবে। ওদের গোপন আস্তানায় গিয়ে একেবারে সবাই মিলে হানা দেব, সব কটাকে গ্রেপ্তার করে আনবো। সবাই মিলে আমরা লোকটার পিছন নিলাম। লোকটা কখনো হাঁটছে, কখনো দৌড়চ্ছে, আমরাও ঠিক তেমনি ভাবে তাকে অনুসরণ করছি। জঙ্গল ছেড়ে লোকটা একবার নদীর মধ্যে নেমে পড়ে, কখনো গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কখনো ছোট ছোট পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। তাকে অনুসরণ করতে আমি তো কোন ছাড়, সমস্ত পুলিশ বাহিনী দস্তুর মতো হাঁপিয়ে উঠল। এইভাবে সারা রাত কাটল। লোকটার তবুও চলার বিরাম নেই। সে যেন কিছুতেই শ্রান্ত হয় না, ক্লান্ত হয় না। অথচ আমাদের অবস্থা কাহিল। তাকে ছাড়াও যায় না, ধরাও যায় না। ধরলে তার আড্ডার কোনো খবর পাওয়া যাবে না। কাজেই তাকে পিছন থেকে গোপনে অনুসরণ করা ছাড়া আর উপায় নেই। ভোর হয়ে এলো, আকাশে ফুটে উঠল দিনের আলো। দারোগাবাবু বললেন, আর এভাবে হয়রান হওয়া যায় না। এইবার লোকটাকেও পাকড়াও করে ফেলি, তারপর কুঁতোর চোটে ওর কাছ থেকেই ওর আড্ডার সন্ধান বের করব। এছাড়া আর উপায় কি? গোয়েন্দাবাবু এইবার দারোগাবাবুর কথায় সায় দিলেন। দারোগাবাবু এবার কনস্টেবলদের হুকুম দিলেন লোকটাকে পাকড়াও করতে। লোকটার চেহারাটা কি অদ্ভুত! সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, একেবারে যেন ভুতুড়ে চেহারা। দারোগাবাবু তো তাকে পাকড়াও করতে হুকুম দিলেন, কিন্তু পাকড়াও করা কি সহজ? পুলিশের দল যেই তার দিকে ধাওয়া করে গেছে, সে অমনি টাট্টু ঘোড়ার মতো পন পন করে ছুট দিল এবড়ো খেবড়ো মাঠ পথ পেরিয়ে। তাকে ধরতে 2-4 কনস্টেবল একেবারে পপাত ধরণী তলে। শেষে একটা গাছের উপর থেকে অনেক কষ্টে তাকে ধরা হলো। লোকটাকে গ্রেপ্তার করে দিনের আলোতে তার মুখ ভালো করে দেখে কনস্টেবল রামবিশুন বললে, আরে এই যে ভিলুয়া পাগল। আমিও চিনি ভিলুরামকে, মাথা বিলকুল খারাপ আছে। আরে একে তো আমিও চিনি, এ হচ্ছে লিলুরাম গোয়ালার ছেলে ভিলুরাম। একেবারে মাথা খারাপ লোকটার। সারা রাত পাগল ভিলুরাম আমাদের এইভাবে ঘোরদৌড় করে ছেড়েছে। সত্যিই যেন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছিল। কিন্তু পাগল যে সে পাগলই, তার কাছ থেকে স্বাভাবিক কোনো জিনিসের আশা করাটাই অন্যায়। কিন্তু সে যে আমাদের সবাইকে পাগল করে ছেড়েছে, এর জন্য লোকটার উপর আমাদের রাগ কম হয়নি। দারোগাবাবু ভিলুরামের কান ধরে 2 থাপ্পড় লাগিয়ে তাকে ছেড়ে দিলেন। লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বনের পথে অদৃশ্য হয়ে গেল। তারপর বহু কষ্টে এই জীর্ণ মন্দিরের খবর নিয়ে এখানে এসে হাজির হয়েছি, আর ঠিক সময়ে তোমাদের দেখা পেয়েছি। এই বলে তারাকিশোরবাবু চুপ করলেন। ডাকাতগুলোকে বামাল সমেত গ্রেপ্তার করে ছেলের দলকে উদ্ধার করে আবার সবাই ফিরে চলল শহরের দিকে। শঙ্কর আর অজয়ের মনে আনন্দের আর শেষ নেই। তারা তাদের এই প্রথম দুঃসাহসিক অভিযানে যে এভাবে জয়ী হবে, আগে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অজয়, একবার ফিরে তাকা ওই জীর্ণ মন্দিরটার দিকে।
এই ভোরের আলোতে ওর ইঁট বের করা দেওয়ালগুলো যেন পিশাচের মতো দাঁত বের করে হাসছে। ওর নাম দেওয়া যাক পিশাচপুরী। ঠিক বলেছ ভাই শঙ্কর। বাড়িখানা যে বাস্তবিকই পিশাচপুরী সে বিষয়ে আর কিছুমাত্র সন্দেহ নেই। লোকগুলো সত্যিই যেন এক একটা মূর্তিমান পিশাচ, চেহারাগুলোও পৈশাচিক, আর মনোবৃত্তিও ঠিক পিশাচের মতো। মস্ত বড় একটা অভিযান আমাদের শেষ হলো আজ, কি বলো? যাই বলো ভাই শঙ্কর, মস্ত বড় দুঃসাহসিক এই অভিযান, সার্থক অভিযান এটাকে বলা যায়। এই প্রথম অভিযানেই যখন আমরা কিস্তিমাত করছি, তখন আমাদের আগামী অভিযানগুলো যে আমরা সার্থক করে তুলতে পারবো এ বিষয়ে একটা ভরসা হচ্ছে। এটা আমাদের হাতে খড়ি অভিযান, কি বলো ভাই অজয়? আমাদের হাতে খড়ি অভিযানের ফলে পিশাচগুলোর হাতে হাতকড়ি পড়েছে। বাপ রে বাপ, সুব্রতকে উদ্ধার করতে গিয়ে আমাদের কম হিমশিম খেতে হয়নি। লোকগুলো আমাদের নাস্তানাবুদ করে ছেড়েছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। মানুষের বুদ্ধির কাছে কি আর পিশাচের বুদ্ধি খাটে? ওই পিশাচগুলোও কিন্তু প্রথমটায় বুদ্ধির চোট দেখিয়ে আমাদের ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছিল। আচ্ছা জব্দই করেছিল আমাদের। কেউটের ছোলের কথা ভুলে যাচ্ছ শঙ্কর? কেঠো সাপের ভয় দেখিয়ে আমাদের ওরা দস্তুর মতো বোকা বানিয়ে দিয়েছিল। সত্যি বলেছ অজয়, লোকগুলোকে একেবারে বোকা বলা যায় না। ফন্দিটা করেছে বড় মাথা খাটিয়ে। ওই দেখো, কাঠের সাপটাকে দারোগাবাবু হাতে নিয়ে যাচ্ছেন। বাস্তবিকই ওটাকে দূর থেকে দেখলে আসল সাপ বলেই মনে হয়। ফনাটা দেখলে মনে হয় যেন সর্বদা ছোবল মারবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। হয়তো ক্রমে ক্রমে আমাদের এই প্রথম অভিযানের অনেক খুঁটিনাটির কথাই ভুলে যাব, কিন্তু এই কেউটের ছোবলের কথা ভাই চিরকাল মনে থাকবে। ঠিক বলেছ অজয়, এরকম একটা অভিনব মৌলিক আবিষ্কারের কথা ভুলে যাওয়াটা অন্যায়। শেষ হলো আজকের গল্প বিন্ধ্যাচলের জঙ্গলে। গল্প পাঠে আসঞ্জন, তারা কিশোর সৌরভ সাহা, অনিল ও লক্ষ্মণ বিপুল, অজয় সায়ন্তন, শঙ্কর সুমন, সুব্রত ও কানা সর্দার ঋদ্ধি, দারোগা ও কনস্টেবল বুবাই, গোয়েন্দাবাবু অভিজিৎ, রঘুনন্দন মৈনাক, জগবিহারী সায়নদীপ, পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। গল্পের সূত্রধার আমি শঙ্খ। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।